ভারতে মার্ক্সবাদ চর্চার পথিকৃতদের নিয়ে কিছু বলছি। ভারতে মার্ক্সবাদের কথা এসেছে একেবারে বিংশ শতাব্দীর গোড়ায়, কিন্তু তার আগের অবস্থা ছিল খুবই শোচনীয়। যার কথা প্রথম বলবো তিনি হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত। জন্ম কলকাতার সিমলাপাড়ায় 1880-তে, মারা যান সেইখানেই 1961-তে। এর একটা গৌণ পরিচয় তো বলে রাখলে সুবিধা হবে। স্বামী বিবেকানন্দ নামে যিনি পরে পরিচিত হয়েছিলেন সেই নরেন্দ্রনাথ দত্ত, ইনি হচ্ছেন কনিষ্ঠ ভ্রাতা, অর্থাৎ আগে নরেন্দ্রনাথ, তারপরে আছেন আরেকজন মহেন্দ্রনাথ, সব শেষে ভূপেন্দ্রনাথ, যদিও তিনজনের মধ্যে বয়সের ব্যবধান অনেক। ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু ধর্মপথের পথিক ছিলেন না। একেবারে কৈশোর উত্তীর্ণ বয়সেই তিনি যোগ দিয়েছিলেন অনুশীলন সমিতি বলে একটি গুপ্ত বিপ্লবী সংস্থায়। তার উদ্যোক্তা ছিলেন প্রথমে অরবিন্দ ঘোষ, আর ভূপেন্দ্রনাথ বলছেন তিলকের সঙ্গেও এই দলের যোগ ছিল। সেই দলের গোপন কর্মী হিসেবে কাজ করার সময় শুরু হলো স্বদেশী আন্দোলন। যারা আগে একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তারাও গাঝাড়া দিয়ে উঠলেন এবং তার ভেতর দিয়ে বিপ্লবী আন্দোলন বাংলায় প্রথম প্রতিষ্ঠা পেতে শুরু করল। এরই ফলে যুগান্তর বলে একটি পত্রিকা বেরোলো, যে পত্রিকার কোনো সম্পাদকের নাম থাকতো না, কিন্তু রাজদ্রোহের অপরাধে সেই পত্রিকাকে যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো তখন সম্পাদক বলে ধরা হলো ভূপেন্দ্রনাথকে। ভারতের ইতিহাসে এখন একটা কথা চালু হয়ে গেছে যে অসহযোগ আন্দোলন গান্ধী প্রথম শুরু করেছিলেন, কিন্তু তার অনেক আগে 1908-এ বাংলায় ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি তখন নিতান্তই তরুণ, তারপরে বিপিনচন্দ্র পাল ও তারও পরে ব্রহ্মানন্দ উপাধ্যায় কিন্তু ব্রিটিশ ভারতের আদালতে দাঁড়িয়ে সগর্বে ঘোষণা করেছিলেন, আমাকে বিচার করার কোনো অধিকার এই বিদেশি শক্তির নেই, আমি তাই আত্মপক্ষ সমর্থনেও কিছু বলবো না। এই ঘটনাটি সে সময় খুবই নাড়া দিয়েছিল মানুষকে, যে ব্রিটিশ শাসন সম্পর্কে তখনও পর্যন্ত বেশিরভাগ লোকই অনেকটাই আশাবাদী যে এর ভেতর দিয়েই আমাদের কিছু উন্নতি হবে। তারা ধরেই নিয়েছিলেন স্বাধীনতা পাওয়ার যোগ্য আমরা নই। সেখানে স্বাধীনতার এমন অকুণ্ঠ ঘোষণা, বিদেশি শক্তির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদা করে প্রতিষ্ঠা করা, এই চেষ্টা কিন্তু ভূপেন্দ্রনাথই ভারতের ইতিহাসে প্রথম করেছিলেন। 1 বছরের একটু কম, 11 মাসের মতো কারাদণ্ড হয়েছিল তার যুগান্তর পত্রিকায় ওই রাষ্ট্রদ্রোহী তথাকথিত রচনাগুলি লেখার জন্যে। আসলে কিন্তু লেখক ভূপেন্দ্রনাথ না হয়ে অন্য কেউ হয়ে থাকতে পারেন, কিন্তু ভূপেন্দ্রনাথ স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন নিজেকে সম্পাদক বলে স্বীকার করে। সেই সময় বন্দে মাতরম পত্রিকায় অরবিন্দ ঘোষ, তখনও তিনি শ্রী অরবিন্দ হননি, উচ্ছ্বাস ভরে লিখেছিলেন শ্রীযুত ভূপেন্দ্রনাথ বলে একটি লেখা। তাতে একটি বিখ্যাত সম্পাদকীয় ছিল, ওয়ান মোর ফর দ্য অল্টার, বেদির জন্যে আরেকজন নিবেদিত প্রাণ। এই ঘটনার পর 1908-এ জেল থেকে বেরিয়ে সিস্টার নিবেদিতার সহযোগিতায় ভূপেন্দ্রনাথ পাড়ি দিলেন আমেরিকায়, কারণ তার ছাড়াও দেশে থাকলে আবার গ্রেফতার হওয়ার আশঙ্কা ছিল। আমেরিকায় গিয়ে তিনি চর্চা করলেন সমাজবিজ্ঞানের, সমাজতত্ত্ব, সোশিওলজি। সেখান থেকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের AM, আমাদের এখানে ব্রিটিশ ভারতে যার নাম ছিল MA, পাশ করে তিনি যখন অন্য কাজের কথা ভাবছেন তখনই ডাক এলো জার্মানি থেকে যে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, এই হচ্ছে সুযোগ, শত্রুর দুর্বলতার সময় আঘাত হানতে হবে। আমেরিকা থেকে ভূপেন্দ্রনাথ চলে গেলেন বার্লিনে। সেখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় ইতিমধ্যেই একটি বিপ্লবী সংস্থা তৈরি করে ফেলেছেন। ব্রিটিশ সরকারকে পরিদস্ত করার জন্যে অস্ত্র পাঠানো হবে জার্মানি থেকে, জার্মান সরকার তার সহযোগিতা করতে ইচ্ছুক। এই সময়টায় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এরও একটা গৌণ পরিচয়, সরোজিনী নাইডুর ভাই, কিন্তু সরোজিনী নাইডু কোনোদিনই তাকে তেমনভাবে স্বীকার করেননি। সরোজিনী নাইডুর অন্য এক ভাই হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বরং গীতিকার, গায়ক ইত্যাদি নানাভাবে প্রসিদ্ধ হয়েছিলেন।
তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেখানে ছিলেন জার্মান প্রবাসী বিভিন্ন অঞ্চলের ভারতের ছাত্ররা, এবং সেই সংগঠন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান করানোর জন্যে জার্মান সরকারের কাছ থেকে অস্ত্র পেল, সেগুলো জাহাজে করে ভারতে পাঠানোর ব্যবস্থা হলো। তবে কোনোটাই অবশ্য সফল হয়নি। বুড়ি অনামের যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন নামে যিনি বেশি পরিচিত, নিহত হলেন, আর সে অস্ত্র ভারতে পৌঁছল না। এই ব্যর্থতা এবং পরবর্তীকালে ইউরোপের ঘটনাবলী থেকে ভূপেন্দ্রনাথ ধীরে ধীরে উপলব্ধি করলেন যে ব্যক্তি সন্ত্রাস বা যখন তখন কোনো একটা উদ্যোগ নিয়ে খুব একটা লাভ হবে না। তখন তার হাতে পড়ল মার্কসের ফ্রান্সের শ্রেণীসংগ্রাম বইটি। এই বইটি তার চোখ খুলে দিল। তিনি আকৃষ্ট হলেন কমিউনিজমের দিকে। এ হলো প্রথম মহাযুদ্ধর পরের ঘটনা, 1918। তখনও নানা রকম ভাবনা চিন্তা চলছে প্রবাসী ভারতীয় বিপ্লবীদের মধ্যে। কেউ কেউ তখনও ঘোর জাতীয়তাবাদী, কেউ কেউ ধীরে ধীরে কমিউনিজমের পথে আসছেন। সেই সময়ে মস্কোয় ডাক পড়ল প্রবাসী ভারতীয় বিপ্লবীদের একত্র হয়ে একটা সংগঠন গড়ে তোলার জন্য। মানবেন্দ্রনাথ রায় ইতিমধ্যেই মেক্সিকোয় থাকতে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তৃতীয় আন্তর্জাতিকের সঙ্গে। তার দ্বিতীয় কংগ্রেসে তিনি হাজির ছিলেন। আর অন্যান্য অঞ্চলের বিপ্লবীরাও এসে পৌঁছলেন মস্কোয়। ভূপেন্দ্রনাথ ঠাট্টা করে বলেছেন, মস্কো তখন পৃথিবীর সব দেশের বিপ্লবীদের কাছে মক্কা। সবাই এখানে আসে, জাতীয়তাবাদী, যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, যে কোনো মতের লোক। মস্কোয় আলোচনা বসলো তৃতীয় আন্তর্জাতিকের নেতাদের উদ্যোগে। কিন্তু এদিকে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ওদিকে ভূপেন্দ্রনাথ, আর অন্যদিকে মানবেন্দ্রনাথ রায়, এদের মধ্যে মতের মিল হলো না। মানবেন্দ্রনাথ চাইছিলেন যতগুলো কমিউনিস্ট পার্টি তৈরি করার কী দরকার অতগুলো, একটা কমিউনিস্ট পার্টি তো তাসখান্দে বসে আমিই তৈরি করেছি, তার সঙ্গে এরা যোগ দিন। এরা বললেন না, ভারতের বিপ্লবীদের প্রতিনিধিরা সেখানে নেই। যে বিপ্লবীরা এতদিন ধরে চেষ্টা করছেন কী করে অন্যান্য বিপ্লবীদেরও কমিউনিজমের পথে আনা যায়, তাদের সঙ্গে কথা না বলে এ ধরনের সংগঠন গড়া যায় না। ফলে 1921-এ সে আলোচনা ভেঙে গেল। ভূপেন্দ্রনাথ ফিরে গেলেন জার্মানিতে। এই সময় লেনিনকে তিনি মানবেন্দ্রনাথ এবং বীরেন্দ্রনাথের পাল্টা একটি থিসিস দিয়েছিলেন। সেটি পড়ে লেনিন তাকে উত্তরও দিয়েছিলেন। সেটি তার একটি বই, ডায়ালেকটিক্স অফ ল্যান্ড ইকোনমিক্স ইন ইন্ডিয়া, ভারতীয় কৃষি অর্থনীতির দান্দিকতা, এই বইয়ে ছাপা হয়েছে। পরবর্তীকালে লেনিন রচনাবলিতেও ওই বইয়ের মুদ্রিত পাটি ছাপা আছে, কারণ লেনিনের চিঠিটি মস্কোয় বা অন্য কোথাও ছিল না। এই উৎস থেকে জানা যায় লেনিনের সঙ্গে বীরেন্দ্রনাথেরও দেখা হয়নি, ভূপেন্দ্রনাথেরও দেখা হয়নি। দেখা হয়েছিল একমাত্র মানবেন্দ্রনাথ রায়ের। কিন্তু এই যে পরোক্ষ সংযোগ, এই যে থিসিস পেশ করা এবং তার উত্তরে লেনিনের সমর্থন পাওয়া। লেনিন বলছেন, এখন আমরা শ্রেণী সংগ্রাম ইত্যাদি নিয়ে ভাবব না, বরং আপনাদের দেশে যদি কৃষক সভা থাকে সেইগুলোর সম্পর্কে তথ্য জোগাড় করুন। ঘটনা হচ্ছে তখন ভারতে কোথাও কোনো কিষাণ সভা ছিল না। ফলে অনেক কিছু চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ভূপেন্দ্রনাথ বার্লিন থেকে ফিরে এলেন ভারতে 1925-এ। তার আগে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে, প্রত্যাহারও হয়ে গেছে। লোকজন খুবই দিশেহারা, কারণ গান্ধী কোনো দিশা দেখাতে পারছেন না। সেই অবস্থায় ভারতে এসে ভূপেন্দ্রনাথ রাজনৈতিক মঞ্চ থেকে প্রথম শ্রেণী সংগ্রামের কথা তুললেন, কমিউনিজমের কথা তুললেন। এটি তার ঐতিহাসিক ঘটনা, মানে তার জীবনের তো বটেই, ভারতের ইতিহাসেও ঐতিহাসিক ঘটনা। আর তার আগেও 1922-এ অনুশীলন দলের একটি পত্রিকা ছিল শঙ্খ, বার্লিন থেকে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। তাতেও বলেছিলেন যে আমাদের ওই নাৎসিনি, গারিবোল্ডি এবং আনন্দমঠের রোমান্টিক কাহিনী ছাড়তে হবে, কার্ল মার্কস ও ম্যাস মুভমেন্টের গণ আন্দোলনের চর্চা করতে হবে। এই বোধটা তখন ভারতেও নতুন ছিল, অন্যত্রও তাই। কারণ তারা মনে করতেন বিপ্লবী মানে সর্বদাই গুপ্ত বাহিনী, তারা অস্ত্রশস্ত্র নেবে এবং ব্যক্তি সন্ত্রাসের পথে চলবে।
খানিকটা রাশিয়ার জারের আমলের নিহিলিস্ট সম্প্রদায়ের মতো। ভূপেন্দ্রনাথ এসে বারবার বলতে থাকলেন ওরকম ব্যক্তি হত্যা নয়, ওরকম গুপ্ত সংগঠন নয়, প্রকাশ্য গণসংগঠন, কিষাণ সভা, ট্রেড ইউনিয়ন, ছাত্র আন্দোলনের জন্য প্রস্তুত সংগঠন, এবং তার সঙ্গে পার্টি গড়তে হবে। ভারতের কমিউনিস্ট পার্টির সূচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। কানপুরে কিছু যুবক মিলিত হয়ে, তার মধ্যে মুজাফফর আহমদও ছিলেন, একটা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন সত্যভক্ত বলে এক সুযোগ সন্ধানীর নেতৃত্বে। কিছুদিন বাদেই সুযোগ সন্ধানীটি চলে গেলেন বা ছেড়ে দিলেন, আর সেই দলটাও ভেঙে গেল। ভূপেন্দ্রনাথ তখন এক মনে লেনিনের নির্দেশ, তিনি একে বলেছেন অর্ডার, আদেশ পালন করলেন। বিভিন্ন জায়গায় গড়ে তুললেন কিষাণ সভা ও ট্রেড ইউনিয়ন। কলকাতা শহরে তখন যে কটি বাস, ট্রাম ইত্যাদি সংগঠন ছিল, তাদের সবকটি ভূপেন্দ্রনাথের হাতে গড়া। আর সেই সংগঠনের সঙ্গে যুক্ত হলো ছাত্র যুবদের মধ্যে কমিউনিজমের ভাবধারা প্রচার। পরবর্তীকালে সবাই স্বীকার করেছেন, যদিও এর আগে কমিউনিস্ট পার্টির যাকে বলা যায় সরকারি নেতৃত্ব, তারা কোনো দিন সেটা স্বীকার করতেন না, যে বাংলায় বিভিন্ন জেলায় এবং কলকাতা শহরে যত কমিউনিস্ট তৈরি হয়েছেন তাদের সবার হাতে খড়ি হয়েছে মার্ক্সবাদের ভূপেন্দ্রনাথ দত্তর বাড়িতে, বা ভূপেন্দ্রনাথ মফস্বলের বিভিন্ন কেন্দ্রে গিয়ে সেখানে তাদের বুঝিয়ে এসছেন মার্ক্সবাদ কাকে বলে, শ্রেণী সংগ্রাম কাকে বলে, এবং কিভাবে ভারতের স্বাধীনতার আন্দোলন সেই পথেই এগোবে। এই ঘটনার পর থেকেই ভূপেন্দ্রনাথ কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ না দিয়েও যাবতীয় গণসংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অর্থাৎ শুধু ট্রেড ইউনিয়ন এবং কিষাণ সভা নয়, এখানকার প্রগতি লেখক সংঘ যখন তৈরি হয়েছে তখন তিনি তার অন্যতম নেতা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন সেই সংগঠনের নাম পাল্টে করা হলো ফ্যাসি বিরোধী লেখক সমিতি, অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশন, সেখানেও ভূপেন্দ্রনাথ অন্যতম উদ্যোক্তা। সোভিয়েত শহীদ সমিতি যখন তৈরি হলো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে, তখন সোভিয়েত শহীদ সমিতির তিনি কর্মকর্তা। আর সাধারণভাবে এখানে যত পত্রপত্রিকা বেরোতো, প্রগতিশীল বামপন্থী পত্রপত্রিকা, নির্বিচারে তিনি সব পত্রিকায় লিখতেন। প্রচুর লিখেছিলেন ভূপেন্দ্রনাথ। বই হিসেবেই পাওয়া যায় অনেক কটি, কিন্তু বই হয়নি এমন অজস্র রচনা ছড়িয়ে আছে। এখনও পর্যন্ত সেগুলি গ্রন্থিত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, অথচ করা উচিত। যত দিন যাবে ততই কাগজপত্র হারিয়ে যাবে। তো ভূপেন্দ্রনাথের পরবর্তী জীবন হচ্ছে মূলত গবেষকের জীবন। কৃষি অর্থনীতি নিয়ে একটি বইয়ের কথা আগেই বলেছি। তাতে একটি প্রশ্নাবলী তৈরি করা হয়েছিল, যেগুলো দিয়ে কৃষকদের অবস্থার বিচার করা যাবে। একেবারে এখন যাকে বলা হয় সাংস্কৃতিক নৃতত্ত্ব, কালচারাল অ্যানথ্রোপোলজি, তার যেন একটা মডেল প্রশ্নাবলী। তার মধ্যে আছে জুতো এবং ছাতা ব্যবহার করেন কি না, খাওয়া দাওয়ার অভ্যেস কী, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যক্তিগত জীবনের প্রশ্ন, যার ভেতর থেকে গোটা কৃষক সমাজের চেহারা উঠে আসে। এই বইটির বাংলা অনুবাদ হয়েছে, আর আশা করা যায় আরও পুনর্মুদ্রণ হবে। এখন বোধহয় বইটি এখন বাজারে আছে, খোঁজ করলে পাওয়া যেতে পারে। এছাড়া তিনি কাজ করেছিলেন ইতিহাস নিয়ে, মূলত সামাজিক ইতিহাস, অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, যেটি মার্ক্সবাদী আলোচনার ক্ষেত্রে অনেকটাই অবহেলিত। গোটা ভারতের এবং বিশেষ করে বাংলার সামাজিক ইতিহাস কালানুক্রম ধরে সে আলোচনার প্রমাণ আছে। তার 3 খণ্ডের পরে একটা নতুন খণ্ড যোগ হয়েছিল, ভারতীয় সমাজ পদ্ধতি বলে বইটিতে, ইংরেজিতে ইন্ডিয়ান সোশ্যাল পলিটি, তারই সংক্ষিপ্ত রূপ, আর বাংলার ইতিহাস বলে একটি বইয়ে। এর গোটা আলোচনার ধরনটাই কিন্তু প্রথাগত ইতিহাস থেকে আলাদা। সামাজিক ইতিহাস বলতে ইউরোপের বিদ্বানরা বুঝতেন রাজনীতি বাদ দিয়ে জীবন। ভূপেন্দ্রনাথ কিন্তু রাজনীতি বাদ দেননি, কিন্তু বাংলার সামাজিক ইতিহাস, এখানকার জাতিভেদ প্রথা, এখানকার ব্রাহ্মণ অব্রাহ্মণের বিরোধ, এই সমস্ত দিকটিকেই তিনি তুলে ধরেছেন। এ ধরনের সামাজিক ইতিহাস মার্ক্সবাদীদের তরফ থেকে আর কেউ লেখেননি।
আর তার সঙ্গে সাহিত্য নিয়েও তিনি আলোচনা করেছেন, প্রগতি সাহিত্য, প্রগতি কাকে বলে, সাহিত্যে প্রগতি বলতে কি বোঝায়, সে প্রবন্ধগুলি পরে একটি বই আকারেও সংকলিত হয়েছিল। কিন্তু এই সবের বাইরেও ভূপেন্দ্রনাথের মূল কীর্তি যদি বলা হয়, সেটা হচ্ছে সারা দেশে কমিউনিস্ট ভাবধারার প্রচার, মুখে এবং লিখে। এই ধারাবাহিক পরবর্তীকালে এসেছিলেন রাহুল সাংকৃত্যায়ন। ভূপেন্দ্রনাথের মতোই তিনিও বিপ্লবী, প্রথমে জাতীয়তাবাদী, গান্ধী ভক্ত, পরবর্তীকালে মার্ক্সবাদী। তিনি আলোচনা করেছেন সারা পৃথিবীর ইতিহাস নিয়ে, কিন্তু মূলত ভারতীয় দর্শন হচ্ছে তার ক্ষেত্র। এবং সেখানে তিব্বত থেকে 3 বার ঘুরে এসে অজস্র পুঁথি এনেছিলেন তিনি, সেগুলো সম্পাদনার কাজও করেছিলেন হাজারিবাগ জেলে বসে। আর তার ভেতর দিয়ে মার্ক্সবাদের মূল কথাগুলো সহজ ভাষায় বলেছিলেন হিন্দিতে। কমিউনিজম সাম্যবাদ হি ক্যোঁ বইটি চিরকাল স্মরণীয়। তার বৈজ্ঞানিক ভৌতিকবাদ, বাংলা অনুবাদও আছে, বৈজ্ঞানিক বস্তুবাদ বলে সত্যেন্দ্রনাথ মজুমদার করেছিলেন। এইগুলি হচ্ছে মার্ক্সবাদ প্রচারের পক্ষে প্রধান অস্ত্র। গোটা হিন্দি ভাষাভূমিতে রাহুল সাংকৃত্যায়নের অবদান এই কারণেই ঠিক ভূপেন্দ্রনাথ দত্তর সঙ্গেই উল্লেখযোগ্য। এরপরে সত্যিকারের চমৎকার চমক দেওয়ার মতো কাজ করলেন মারাঠি ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসম্বী। তিনি অবশ্য আদতে ঐতিহাসিক নন, আদতে অঙ্কর অধ্যাপক, গবেষক। তিনি তারপরে গেলেন সংস্কৃত পাঠ সমালোচনার ক্ষেত্রে। তার মধ্যে আছে মুদ্রাবিদ্যা নিয়ে চর্চা, এবং সব শেষে 1956 তার বিখ্যাত বইটি বেরোলো, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি। সৌভাগ্যক্রমে বলা যায় এটিরও বাংলা অনুবাদ পাওয়া যায়। আর এই ধারারই একেবারে শেষে আসেন চতুর্থ বলতে পারি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, যার আলোচনার ক্ষেত্র মূলত দর্শন, ভারতীয় দর্শন, বিশেষ করে বস্তুবাদী দর্শন, অর্থাৎ চার্বাক লোকায়ত দর্শনের ধারা। আমরা যে কজনের কথা বললুম, 4 জন মূলত: ভূপেন্দ্রনাথ দত্ত, রাহুল সাংকৃত্যায়ন, দামোদর ধর্মানন্দ কোসম্বী ও শেষে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। 2 শতাব্দী ধরে এদের কাজ। ভূপেন্দ্রনাথের কাজ মূলত সমাজবিজ্ঞান আর সেই সঙ্গে মার্ক্সবাদকে জনসমক্ষে প্রচার করা। এই কাজটা কিন্তু দেখা যাচ্ছে ভূপেন্দ্রনাথের পরে রাহুলও করেছেন। দেবীপ্রসাদ ও মার্ক্সবাদ নিয়ে একটি ছোটো বই লিখেছিলেন। অর্থাৎ এরা কখনোই আকাশ ঘুরে বেড়ালেও মাটির সঙ্গে যোগ হারাননি। সাধারণ মানুষ, তাদের ভাষা, তাতেও লিখেছেন। আর তার ভেতর দিয়ে ভারতে মার্ক্সবাদ চর্চার শুধু সূত্রপাত নয়, সত্যিকারের প্রগতিশীল চিন্তার বিস্তার ঘটিয়েছেন। দেবীপ্রসাদের লোকায়ত বইটি জগৎবিখ্যাত। তার বাংলা সংস্করণের নাম ছিল লোকায়ত দর্শন। সেটি সমালোচনা প্রসঙ্গে রাধারমণ মিত্র লিখেছিলেন, মার্ক্সবাদ পড়া আয়ত্ত করা এক জিনিস, আর তার সৃষ্টিশীল প্রয়োগ করা আরেক জিনিস। সেই কাজটি দেবীপ্রসাদ করেছেন। আমরা এই কথাটাকে আর একটু ছড়িয়ে বলতে পারি, এই কাজটাই ভূপেন্দ্রনাথ দত্ত শুরু করেছেন, রাহুল সাংকৃত্যায়ন ও ডিডি কোসম্বী, দামোদর ধর্মানন্দ কোসম্বী করেছেন, পরে দেবীপ্রসাদ। ফলে আমাদের সামনে যে ঐতিহ্য রয়েছে ভারতে মার্ক্সবাদ চর্চার, দেরিতে হলেও সেই ঐতিহ্য কিন্তু শুধু শিক্ষার কাজে লাগেনি, প্রয়োগের কাজেও লেগেছে। তার জন্যেই এই 4 জনকে আমাদের স্মরণ করা উচিত। আজকে বলবো বাংলার এক মার্ক্সবাদী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের পরিচয় নানা লোকের কাছে নানা রকমই হবে, কারণ তিনি লিখতেন বহু বিষয়, এবং যদিও শেষ দিকে প্রায় একমাত্র বিজ্ঞানের ইতিহাস, ভারতে বিজ্ঞান ও কারিগরি বিদ্যার ইতিহাস, সেই নিয়েই গবেষণা চালিয়েছিলেন, তার ফাঁকেও কিন্তু তাঁর দর্শন আলোচনার যেটি প্রধান ক্ষেত্র ছিল লোকায়ত বা চার্বাক দর্শন, সেটি নিয়েও তার 2টি বই বেরিয়েছিল, একটি বাংলায় ও একটি ইংরেজিতে।
আর এর বাইরে নানা বিষয়ে, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটনা বা সেই ধরনের বিষয়েও টুকটাক কিছু লিখেছিলেন। কিন্তু 1918 সালে তার জন্ম আর 1993-এ তার মৃত্যু, এর মধ্যবর্তী সময়টায় এত অক্লান্ত কর্মা লোক এক রাহুল সাংকৃত্যায়ন ছাড়া আর কারোর কথা মনে পড়বে না। এর মধ্যে ধরুন দামোদর ধর্মানন্দ কোসম্বিও আছেন, তিনিও এত দীর্ঘজীবী হননি, কিন্তু তার ক্ষেত্র ছিল খুব সীমিত। সে সীমিত ক্ষেত্রেও অত্যন্ত গভীরে গিয়ে কাজ তিনি করেছিলেন, কিন্তু তার অধিকাংশ কাজই সাধারণ পাঠকের পক্ষে অবদ্ধ, কারণ সেগুলো গণিত, বিশেষ করে পাথ জিওমেট্রি, সংখ্যাতত্ত্ব বা এই সংক্রান্ত বিষয়ে। এর বাইরে তার এলাকা বলতে ভারতের সাহিত্য অল্প, ভারতের প্রাচীন ইতিহাস অনেক বেশি, আর বিশেষীকরণের ক্ষেত্রে মুদ্রাতত্ত্ব, নুমিসম্যাটিক্স। ফলে এগুলো হচ্ছে এক ধরনের কাজ। আর দেবীপ্রসাদ জীবনটা শুরু করেছিলেন দর্শনের ছাত্র হিসেবে, কিন্তু তার মূল ঝোঁক ছিল সাহিত্যে, বিশেষ করে কবিতায়, কবিতা লেখায়, আর সেই সঙ্গে কবিতা নিয়ে লেখায়। বিষ্ণুদে, সমর সেন, প্রেমেন্দ্র মিত্র এদের বইয়ের সমালোচনা করেছেন তিনি, আর এদের বই থেকে তিনি নিজের যে সঞ্চয় সম্পদ, অর্থাৎ যেটুকু তিনি নিজের মতো করে নিয়েছেন, সেটুকু প্রকাশ পেয়েছিল তার কবিতায়, সমালোচনায় ততটা নয়। এই জীবনটা খুবই রহস্যময়। রহস্যময় বলছি এই জন্যে যে যিনি শুরু করলেন একজন সাহিত্যকর্মী হিসেবে, তিনি বুদ্ধদেব বসুরও ঘনিষ্ঠ, বিষ্ণুদেরও ঘনিষ্ঠ, কিন্তু তার প্রধান সখ্য আর সেই সঙ্গে প্রধান প্রভাব সমর সেনের। সমর সেনই তাকে পড়তে দিয়েছিলেন মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ইশতেহার। সমর সেনই তার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন মুজাফফর আহমেদ, রাধারমণ মিত্র, বঙ্কিম মুখোপাধ্যায়। আর সেই সূত্রে তিনি বাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতাদের সঙ্গে পরিচিত হলেন। তখনকার কালে একটি পার্টি ছিল বলসেভিক পার্টি বলে, পরবর্তীকালে লেবার পার্টি হিসেবে তার অস্তিত্ব আরও কিছুদিন ছিল। প্রথমে তিনি যোগ দিয়েছিলেন সেই দলেই। তারও প্রধান কারণ ওই বলসেভিক পার্টির একজন কর্মী ছিলেন গুণদা চক্রবর্তী, তিনি ছিলেন দেবীপ্রসাদের পরিবারের শিক্ষক। তাঁরই প্রভাবে মূলত বলসেভিক পার্টির সঙ্গে তার যোগ। পরে বিশ্বনাথ মুখোপাধ্যায়, তখনকার কালের নামকরা ছাত্রনেতা, পরে কমিউনিস্ট পার্টির কিষাণ সভার সংগঠক, তাঁর প্রভাবে এরা সবাই 36 সাল নাগাদ বা তার আরেকটু পরে, 36 সাল বললে ঠিক বলা হবে না, 40-এর দশকের গোড়ায় ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এবং দেবীপ্রসাদ আমরণ ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গেই থাকেন। 1964-তে পার্টি ভেঙে যাওয়ার পরেও তিনি থেকে গিয়েছিলেন আদত পার্টি, যেটা সিপিআই, তার সঙ্গে। এবং বহু বিষয়ে মতভেদ থাকলেও, এবং অনেক সময় সমস্ত মনোভাবটাই হয়ে দাঁড়িয়েছিল প্রায় নঙর্থক, তৎসত্ত্বেও দেবীপ্রসাদ এই পার্টির সঙ্গেই আমরণ থেকে যান, অর্থাৎ সদস্যপদ বহাল রাখেন। কিন্তু যে কথা বলছিলাম, দেবীপ্রসাদের জীবনের কর্মক্ষেত্রটা বিশাল, রাজনীতি হচ্ছে তার মধ্যে সবচেয়ে কম। ঠিক এখনকার কালে যাদের অ্যাক্টিভিস্ট বলে, কোনোদিনই তিনি তা ছিলেন না, কিন্তু পার্টির নানা কর্মসূচিতে যোগ দিতেন, সম্মেলনে যেতেন, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে তার মার্ক্সবাদী থাকাকালীনই, এমনকি অনেক কটা চড়াই উতরাই পেরিয়ে যখন পার্টিও খানিকটা স্থিত হয়েছে, আমি বলছি 1950-51 সালের পরের কথা, তখনও তার পিছনে দুটো টান একসঙ্গে কাজ করছিল। একটা মার্ক্সের সমাজতত্ত্ব, দর্শন, আর একই সঙ্গে মনোবিদ্যার জগতে জিগমুন্ড ফ্রয়েড। এই সময়টায় দেবপ্রসাদ দু ধরনের বিষয়ই লিখছেন, মার্ক্সবাদ নিয়েও লিখছেন অল্প স্বল্প। ফ্রয়েড, মনোবিজ্ঞান, মনোবিকলন, এই বিষয়েও তার লেখা বেরোচ্ছে নানা পত্রিকায়। আর এই উপলক্ষেই ভারতের কমিউনিস্ট পার্টির তখনকার যে গোপন নেতৃত্ব, পার্টি তখন পশ্চিমবঙ্গে অন্তত বেআইনি, সেই সময়ে তাদের একটি বেসরকারি মুখপত্র ছিল, অর্থাৎ সেটি পার্টির মুখপত্র নয়, বরং বলা যায় পার্টির বাইরে একটা চক্রর মুখপত্র, তার নাম ছিল মার্ক্সবাদী। মোট 9টি সংকলন বেরিয়েছিল, আর সেখানেই দেবীপ্রসাদের
ফ্রয়েড নিয়ে আলোচনা, যৌন জিজ্ঞাসার তীব্র সমালোচনা করা হয়। সেখানে লিখেছিলেন যিনি, তার নাম ভবানী সেন, যদিও ছদ্মনাম রবীন্দ্রগুপ্ততে লেখা। আর সেই বইটির সমালোচনা থেকে কিন্তু দেবীপ্রসাদ অনেক কিছু শিখেও ছিলেন। অন্যদিকে বীরেন পাল, রবীন্দ্রগুপ্ত, এই দুই ছদ্মনামে যিনি লিখতেন, ভবানী সেন, এখনকার কালে অনেকেই নামটাকে মহিলার নাম মনে করবেন, কিন্তু তিনি মহিলা নন, পুরুষ। তার নাম ভবানী শঙ্কর সেনগুপ্ত। এককালে কমিউনিস্ট পার্টির খুব পরিচিত নেতা, দ্বিতীয় কংগ্রেসের পর রাজ্য কমিটির সম্পাদক, এবং তারপর থেকে পার্টি নেতৃত্বের কাছে অনেকটাই পতিত। পার্টি ভাঙার পরে আবার তার সুদিনের সূচনা হলো। তিনি আবার পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক, পরিষদের সম্পাদক হলেন, কেন্দ্রীয় কমিটিতে গেলেন এবং তারপর মূলত কেন্দ্রীয় কমিটির সঙ্গে যুক্তই থাকলেন দিল্লি চলে গিয়ে। তো যাই হোক, তিনি ভারতীয় দর্শন বিষয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন, বিশাল প্রবন্ধ। সেটিকে ভারতীয় মার্ক্সবাদীদের কাছে খুবই আপত্তিকর ঠেকেছিল, কিন্তু কে তার জবাব দেবেন? দেবীপ্রসাদের লিপিকুশলতা, কি করে ভালো করে বুঝিয়ে লিখতে হয় সে ক্ষমতা সকলের জানা ছিল, কারণ তিনি ছোটদের পত্রিকা বার করেছেন, ছোটদের জন্য লিখেছেন রংমশাল পত্রিকার মাধ্যমে। আর সেই সঙ্গে দর্শন এবং ইতিহাস দুটি বিষয় তার দখল ছিল খুব ভালো। ফলে অনেক বড় নামী লোকজন থাকা সত্ত্বেও দেবীপ্রসাদকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল পার্টির গোপন কেন্দ্র থেকে এই পত্রিকা বেরোচ্ছে সেই লেখার সমালোচনা করার। পার্টির তখন কোনো সরকারি মুখপত্র ছিল না, পরিচয় অনিয়মিত হয়ে গিয়েছিল। নতুন সাহিত্য বলে একটি পত্রিকায় তিনি ভবানী সেনের জবাব লিখলেন, এবং সেই জবাব সত্যি সত্যি একটা বড় সংঘাতের হাত থেকে পার্টিকে বাঁচালো। কারণ যারা ওই লেখা পড়ে বিভ্রান্ত হয়েছিলেন, সেই বিভ্রান্তির ফলে তারা বুঝতে পারছিলেন না কে ঠিক। সেখানে দেবীপ্রসাদ পরিষ্কার ভুল ঠিকটা আলাদা করে দিলেন। এই ঘটনাগুলো ঘটতে সব 50-51 সালে। তখনও দেবীপ্রসাদের ফ্রয়েড পর্ব সমান সক্রিয়, আর নিজের অন্য লেখাপত্র দর্শন বিষয়ে, সাহিত্য বিষয়ে চলছে, কিন্তু সাহিত্য কমে এসছে। তখন তিনি আর সমালোচক নন, কবিও নন, তখন তিনি কিশোর সাহিত্যিক। অনেকে শিশু সাহিত্যিক বলেন, কথাটা ঠিক না। দেবীপ্রসাদের লক্ষ্য হচ্ছে 12 এবং তদূর্ধ্ব বয়সের ছেলে মেয়ে। এই সময়টাতেই কিশোর সাহিত্যর প্রধান সূচনা হয়েছে রংমশাল পত্রিকাকে কেন্দ্র করে। কামাক্ষী প্রসাদ ও দেবীপ্রসাদ দুজনেই তার যুগ্ম সম্পাদক। আর তাদের কবিতা, গল্প, নিবন্ধ আর ব্যঙ্গ রচনা এগুলোই বেরোচ্ছে এই পত্রিকায়। এই পর্বটা থেকে দেবীপ্রসাদের একটা নতুন পর্ব শুরু হলো, যখন দেবীপ্রসাদ একই সঙ্গে ফ্রয়েডের প্রতি তার দুর্বলতা স্বীকার করে নিলেন। কেউ কেউ মনে করেন ওটা একটা নিতান্তই পোশাকি ব্যাপার, আসলে মনে মনে ফ্রয়েড তার থেকেই গিয়েছিল। আমার মনে হয় এটা একেবারেই ভুল ধারণা। দেবীপ্রসাদ ফ্রয়েডকে যখন বর্জন করলেন, পুরোপুরি বর্জন করলেন। ফ্রয়েড প্রসঙ্গে বইয়ের লেখাগুলি পরে একটি বই হয়ে বেরিয়েছিল, আলাদা আলাদা প্রবন্ধ, সেগুলি কিন্তু দেবীপ্রসাদের মোহ মুক্তির প্রমাণ দেয়। পাভলভ নিয়ে তখনই লেখাপত্র শুরু করলেন তিনি, এবং পড়াশোনার পাশাপাশি তার পুরনো মনোবিকলনের যে তত্ত্ব সেটিকেও তিনি ত্যাগ করলেন। ফলে যেসব পত্রিকায় তিনি লিখছেন সেগুলির সঙ্গে তার সম্পর্কচ্ছেদ হলো, আর নতুন করে মার্ক্সীয় দর্শন বিষয়ে তার চর্চা শুরু হলো। এই পর্বের একটি বিরাট ঘটনা হলো 1951 ভবানী সেন একদিন তার সঙ্গে দেখা করতে এলেন। বিষয় আগের যে ঝগড়া, আগের যে বিতর্ক তা নয়। ভবানী সেন বলছেন যে আমরা একটা নতুন জগতে প্রবেশ করেছি, ভারত স্বাধীন হয়েছে এবং সেই সঙ্গে ভারতের সামনে একটা নতুন ভবিষ্যৎ দেখা দিচ্ছে। ভারতের কমিউনিস্ট আন্দোলন তার দিশারি হতে পারে, কিন্তু জনসাধারণের মধ্যে এখনও যেসব পুরনো ভাবধারা, যেসব পিছিয়ে থাকা চিন্তা কাজ করে চলেছে, তার থেকে মুক্ত না করতে পারলে কি আমরা এই নতুন জগৎ তৈরি করতে পারবো? এবং শেষে তিনি দেবীপ্রসাদকে বললেন, এই চিন্তা সংস্কারের কাজে নাবা, আপনি এর উপযুক্ত ব্যক্তি, আপনার সেই পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেচনা ইত্যাদি আছে, আপনি এই কাজটি হাতে নিন। এই ঘটনা দেবীপ্রসাদের কাছে কিন্তু একটা মোড় ফেরানোর ঘটনা হয়ে দাঁড়ালো। অর্থাৎ এতকাল যে নানা দিকে নানা স্থলে তিনি ঘুরছিলেন,
নানা বিষয়ে মাথা গলাচ্ছিলেন, সেগুলি থেকে তিনি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলেন। আর তারই ফলে তার প্রধান গবেষণা গ্রন্থ লোকায়ত দর্শন, সেটি বেরোনোর কাজ সুগম হলো। এর মধ্যে কিশোর সাহিত্যের জগতে তিনি অনেক কটি গ্রন্থমালা সম্পাদক হয়েছেন বা সংগঠন করেছেন। তার একটি ছিল বিখ্যাত গ্রন্থমালা জানবার কথা। কোনো একজন লেখেননি, অনেকে লিখেছিলেন। কোন বইটা কে লিখেছিলেন তা নেই, শুধু বলা হয়েছে এরা হচ্ছেন লেখক। দেবীপ্রসাদ নিজে লিখেছিলেন দর্শন নিয়ে, সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন ভাষা নিয়ে, এবং এরকম আরও অনেকে। এর পাশাপাশি ছিল আমরাও হতে পারি, যারা লেখাপড়ায় তত দক্ষ নয় তারা কোন কাজ করতে পারে। তার পাশাপাশি লেখা ছিল একই গ্রন্থমালা, সেগুলো হচ্ছে হরপ্পা চলো হরপ্পা পার হয়ে, এই ধরনের বই। মিশরের পিরামিডের রহস্য, সেই নিয়ে বই। ছোটদের জন্য লেখা, কিন্তু বড়রাও পড়লে আনন্দ পাবেন, অত্যন্ত সুখপাঠ্য রচনা, আর তথ্য কি করে দিতে হয়। এর সঙ্গে ছিল জীবনী গ্রন্থমালা। ভলতেয়ারটা দেবীপ্রসাদের নিজের লেখা। বিদ্যাসাগর নিয়ে লিখেছিলেন তখনকার তরুণ কবি চিত্তপ্রিয় ঘোষ, এখন শঙ্খ ঘোষ নামে বেশি পরিচিত, সেই নামেই বইটি বেরিয়েছিল। সেই সময় নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন রামমোহন নিয়ে। এবং এই গ্রন্থমালা, জীবনী গ্রন্থমালা, দেবীপ্রসাদকে সবার কাছে আরও বেশি করে তুলে ধরেছিল। যুক্তিবাদী চিন্তার এবং মনোভাবের প্রকাশ যাদের মধ্যে দেখা গেছে, তাদের সকলকে নিয়ে এই জীবনীমালা। এই সমস্ত ছাড়লেন না, কিন্তু কমে এলো কাজ যখন তিনি দর্শনের গবেষণায় একান্তভাবে আত্মনিয়োগ করলেন। এবং সেই আত্মনিয়োগের ফল হলো প্রথমে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আলাদা আলাদা প্রবন্ধ দেখে কেউ ঠিক বুঝতে পারছিলেন না, পরিচয় বেরোচ্ছে, চতুষ্কোণে বেরোচ্ছে, নতুন সাহিত্যে বেরিয়েছে। সেগুলি যখন একত্র হয়ে লোকায়ত দর্শন নাম নিয়ে বেরোলো, তখনকার কালে 1956 লোকায়ত দর্শন নিয়ে এত মোটা একটা বাংলা বই লেখা, সেটাই একটা ঘটনা ছিল। এবং শুধু বই নয়, এত সুখপাঠ্য বই। দেবপ্রসাদের গদ্য চিরকালই প্রসাদ গুণে ভরপুর। প্রসাদ গুণ মানে যে লেখা একবার মাত্র পড়ে বোঝা যায় তাকে বলে প্রসাদ গুণ। সেটা তার সাহিত্য বিষয়ক লেখাতেও ছিল, তার ছোটদের জন্য যে উপন্যাসগুলো লিখেছিলেন তাতেও ছিল, কিন্তু আরও বেশি করে দেখা গেল দর্শনের মতো দুরূহ একটি বিষয়ের আলোচনায়। ফ্রয়েড প্রসঙ্গে বইয়ে একটা বর্জন করলেন। এবার বস্তুবাদী দর্শনকে কিভাবে পুরোপুরি মানুষের কাছে দেশের ঐতিহ্য দিয়ে ধরা যায় এবং হাজির করা যায়, তার দৃষ্টান্ত রাখলো লোকায়ত দর্শন। তখনও পর্যন্ত দেবীপ্রসাদ কিন্তু মূলত বাংলার লেখক, বাঙালি লেখক, বাংলার পাঠকদের জন্য লেখেন। বড়জোর বলা যায় বাংলার বাইরেও যারা বাংলা জানেন তারাও তার পাঠকদের মধ্যে পড়বেন। কিন্তু তার গবেষণার বিষয় আর তার সিদ্ধান্তগুলি এতই চমকপ্রদ যে তার বন্ধুরা অনুরোধ করলেন ইনি ইংরেজিতে লিখুন। আর দেবীপ্রসাদও ধীরে ধীরে বাংলা লেখা থেকে ইংরেজি লেখার দিকে চলে গেলেন। এর কারণটা খুব দুর্বোধ্য নয়। তিনি নিজেও বলেছিলেন বাংলায় লিখলে কি হয়, প্রথমত পাঠক সমাজ অত্যন্ত সংকীর্ণ, বাঙালি পাঠক জিনিসটাই খুব কম, তার মধ্যে আবার দর্শনের পাঠক। দ্বিতীয়ত বাংলা বইয়ের সমালোচকরা হয় নির্বিচার প্রশংসা করেন, নয় নিষ্ফল নিন্দা করেন। সত্যিকারের সবিচার মতামত বাংলা সমালোচনার জগৎ থেকে পাওয়া যায় না। আর সেই সঙ্গে ইংরেজি বই লোকায়ত নামটাই তাই দিল্লির পিপলস পাবলিশিং হাউস প্রকাশনালয় থেকে বেরিয়েছিল। আর দেবীপ্রসাদ ঠাট্টা করে বলতেন, নতুন বাড়ি উঠলে পিপিএইচের তার প্রত্যেকটা ইটের দাম বোধহয় আমার বই থেকেই এসেছে। সেই বইটি বেরোনোর পরে একটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়ে গেল দেবীপ্রসাদের, যেটা অতীতে আর কোনো ভারতীয় মার্ক্সবাদীর তখনও পর্যন্ত হয়নি। জোসেফ নিডহ্যাম, জেবিএস হলডেন, এদের মতো বিদগ্ধ মার্ক্সবাদীরা, এবং মার্ক্সবাদী না হলেও মার্ক্সবাদের যাদের কাছাকাছি অবস্থান, যেমন নিডহ্যামের, তাঁরা বইটিকে অভিনন্দন জানালেন, লিখে পাঠালেন। মার্ক্সিজম টুডে, গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির তখনকার তাত্ত্বিক মুখপত্র, তাতে বইটির একটি সংক্ষিপ্ত সার এবং তার সঙ্গে কিছু মন্তব্য লিখেছিলেন বিলেত প্রবাসী এক মার্ক্সবাদী লেখক দীপক নন্দী। এবং সেই বই ও তার সমালোচনাকে কেন্দ্র করে এই পত্রিকায়, মার্ক্সিজম টুডে পত্রিকায়, রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেল।
আনিচিয়েভ রুশ লেখক, তিনিও দর্শনবিদ, তিনি তার বিভিন্ন সিদ্ধান্তে আপত্তি করলেন। আর দেবীপ্রসাদের সপক্ষে দাঁড়ালেন জর্জ টমসন। এই গোটা ঘটনাটাই কিন্তু তখন ভারতের মার্ক্সবাদীদের কাছে দেবীপ্রসাদকে আরও বেশি করে পরিচিত করল। এর আগে ভারতের কমিউনিস্ট পার্টির একটি তাত্ত্বিক মুখপত্র ছিল নিউ এজ, তাতেও দেবীপ্রসাদ দু চারটি লেখা লিখেছেন। কিন্তু এই বইটি বেরোনোর পরে একটা ইংরেজি প্রবাদ, কিন্তু ভালো প্রবাদ বলেই বাংলায় বলছি, আর কখনো ফিরে তাকাতে হয়নি। এই স্বীকৃতি এবং সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সভা, সমিতি, সম্মেলন ইত্যাদিতে ডাক পড়ল। কয়েকটি জায়গা থেকে যে সম্মান তিনি পেয়েছেন তা ভারতের খুব কম লোকই পেয়ে থাকবেন। বিশেষ করে রাশিয়ার তখনকার যে একাডেমি অফ সায়েন্সেস, বিজ্ঞান একাডেমি, সেখান থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। উপাধি সনদটা আমি দেখেছি, বেশ মজার। একটা বড় বাঁধানো ফাইলের মতো, তার বাঁ দিকের পাতায় রয়েছে ল্যাটিনে, ডান দিকের পাতায় রুশ ভাষায়। এছাড়াও জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পূর্ব জার্মানি তখন ছিল, এখন আর নেই, তাদের তরফ থেকেও দেবীপ্রসাদকে বহুবার আহ্বান করা হয়েছে, বক্তৃতা দিয়েছেন। তার উদ্যোগে সেখানেও কিছু দর্শন চর্চার সূত্রপাত হয়েছে। এর অবশ্য প্রধান দায়িত্ব এবং কেন্দ্র ছিলেন অধ্যাপক ভাল্টার রুবেন, ইংরেজি উচ্চারণে ভাল্টার রুবেন। ভাল্টার রুবেন দেবীপ্রসাদকে খুবই স্নেহ করতেন, আর তাঁর সাহায্য সহায়তাও দেবীপ্রসাদকে কাজে লেগেছিল খুব। তিনি যখন লেনিন দ্য ফিলোসফার লিখলেন, তখনও রুবেন সেটি পড়ে অভিনন্দন জানিয়েছিলেন। এই ঘটনা চক্র, এই চক্রই বলছে এই জন্যে যে এটা হওয়ার কথা ছিল না। তিনি আদিতে ছিলেন শুধু বাংলারই লেখক, বাঙালি পাঠকদের জন্যই লেখক। দর্শন নিয়ে লিখছেন, পরপর পত্রপত্রিকায় বেরোচ্ছে, কিছু প্রবন্ধ জড়ো করে বইও হচ্ছে। কিন্তু এখন থেকে দেবীপ্রসাদ, এখন বলতে আমি বোঝাচ্ছি 1959, একই সঙ্গে বাংলা ইংরেজির লেখক। বাংলায় তার বিখ্যাত বই বেরোতে শুরু করলো ভারতীয় দর্শন, যেখানে বেদ উপনিষদ থেকে শুরু করে মীমাংসা, সাংখ্য সব কিছু নিয়ে আলোচনা আছে। কিন্তু বইটা তিনি শেষ করতে পারলেন না। একটা খণ্ড বেরোলো বাংলায়, তারপরে আর দ্বিতীয় খণ্ড বেরোলো না। আর ইংরেজিতে লোকায়ত বেরোনোর পর তিনি আরেকটা বইয়ে হাত দিয়েছিলেন, ফার্দার স্টাডিজ অন দ্য ম্যাটেরিয়ালিজম ইন ইন্ডিয়া। পরে সেটি নাম পাল্টে করা হয় হোয়াট ইজ লিভিং অ্যান্ড হোয়াট ইজ ডেড ইন ইন্ডিয়ান ফিলসফি। এই গ্রন্থমালা কিন্তু দেবীপ্রসাদকে বিশ্ব পরিচিতি দিল এবং মার্ক্সবাদী মহলে ভারতীয় মার্ক্সবাদীদের একটি অনবদ্য অবদান হিসেবে স্বীকৃতিও দিল। এই ধারাটা চলতে থাকে গোটা 60-এর দশক জুড়ে। কিন্তু তখনও দেবীপ্রসাদ একটু অশান্ত, যে তত্ত্ব কথা তো অনেক বলা হলো, প্রয়োগের ক্ষেত্র কোথায়? ভারতে যে বস্তুবাদের ঐতিহ্য ছিল, একমাত্র চারবাক বা লোকায়তই সেই ঐতিহ্যের ধারক নয়। এছাড়া ন্যায়, সাংখ্যে তার রেশ রয়েছে, এটা প্রমাণ হয় কি করে? এবং এই সূত্রেই রবীন্দ্রনাথ পড়তে শুরু করলেন দেবীপ্রসাদ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। ভারতের চিকিৎসা বিজ্ঞান, একটা হচ্ছে চিকিৎসা মানে ওষুধের চিকিৎসা, আর একটা হচ্ছে শল্য চিকিৎসা, সার্জারি। এই সংক্রান্ত বইগুলি পড়ে তিনি উদ্যোগ নিলেন আরেকটি নতুন বই লেখার দিকে। তার নাম সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন ইংলিশ, ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া। সে বইটি শুধু স্বীকৃতি পরিচিতির ব্যাপার নয়, অনেকের কাছেই বিপ্লবী বই বলে মনে হলো। কারণ দর্শন ব্যাপারটা যে চিকিৎসাশাস্ত্রের বইয়েও থাকতে পারে আদৌ, সেটা দেবীপ্রসাদের আগে আর কেউ ওইভাবে দেখাননি। অবশ্যই এক্ষেত্রেও দেবীপ্রসাদের পূর্বসূরি ছিলেন দার্শনিক প্রবর, দেবীপ্রসাদেরও শিক্ষক বোধ হয় সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। তিনি তার ভারতীয় দর্শনের ইতিহাসের 3য় খণ্ডে চারবাক লোকায়ত নিয়েও যেমন আলোচনা করেছেন, আর একই সঙ্গে ভারতের চিকিৎসাবিদদের রচনায় যে চিকিৎসা সংক্রান্ত দর্শন, সে নিয়েও দীর্ঘ অংশ আছে। কিন্তু দেবীপ্রসাদ যেটা করলেন সেটা হচ্ছে মূল বইগুলি ধরে তার থেকে এর পেছনের বস্তুবাদী প্রতিজ্ঞা, অর্থাৎ যেখান থেকে তার সূচনা হচ্ছে, আর কিভাবে একই সঙ্গে এই
দার্শনিক সূচনাকে বিড়ম্বিত করল, তার মতে যারা হচ্ছে বিজ্ঞান বিরোধীরা শক্তি, মূলত স্মৃতিশাস্ত্রকাররা, যারা প্রথম ধাক্কা দিলেন শল্য চিকিৎসায়। কারণ মৃতদেহ হচ্ছে অশুচি, অপুত, তাকে কিছুতেই কোনো চিকিৎসার বিদ্যার নামে আয়ত্ত করা বা স্পর্শ করা উচিত হবে না। মনুসংহিতা এরকম কথাই আছে। আর সেই সুযোগটা নিয়ে ধীরে ধীরে দেখা গেল বিজ্ঞানের যে বিকাশ হওয়ার কথা, বিশেষ করে শল্য চিকিৎসার, সেটি বন্ধ হয়ে গেল। এ বিষয়েও দেবীপ্রসাদের চোখ খুলে দিয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায়। তার ভারতীয় রসায়নের ইতিহাস, তখন ভারতীয় অর্থে হিন্দু কথাটাই বেশি চালু ছিল, তাই সায়েন্স অফ হিন্দু কেমিস্ট্রি বইটা তিনি লিখলেন। তাতেও কিন্তু ভারতে বিজ্ঞানের বিকাশ কেন রুদ্ধ হলো, তার জন্য দুজনকে তিনি কাঠগড়ায় তুলেছিলেন। একজন হচ্ছেন শঙ্করাচার্য, তার মায়াবাদী দর্শন সমস্ত বিজ্ঞানের চিকিৎসার মূলে কুঠারাঘাত করে, চিকিৎসা বিজ্ঞানের বা সমস্ত বিজ্ঞানেরই। আর দ্বিতীয় হচ্ছেন আমাদের মনু মহারাজ, যিনি মৃতদেহকে অপুত ঘোষণা করায় সেই মৃতদেহকে শবব্যবচ্ছেদ করে যে শিক্ষা, তার ধারা বন্ধ হয়ে গেল। এই দুটি বিষয়কে দেবীপ্রসাদ তুলে ধরলেন। আর পরবর্তীকালে তার কিছু কিছু সহযোগীর অনুরোধে তিনি ছোট একটি বাংলা বইও লিখলেন, ভারতের বিজ্ঞানের ইতিহাসের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের ভূমিকা। এই বইগুলি আমাদের মার্ক্সবাদের সৃষ্টিশীল প্রয়োগের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে রয়েছে। 1960, 70, 80-র দশকে যেটা বিকশিত হচ্ছিল, সেটাই আরও বিকাশের সম্ভাবনা দেখা দিল 1990-এর দশকে। তখন আর শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, তার ইচ্ছে হলো ভারতে, প্রাচীন ভারতে গোটা বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার ইতিহাস নিয়ে তিনি বহু খণ্ডে একটি বই লিখবেন। এখানেও তার আদর্শ ছিলেন জোসেফ নিডহ্যাম, সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন ইন চায়না। দেবীপ্রসাদের কাজের মাপ অত বেশি নয়, এবং দুঃখের বিষয় তিনি শুরু করেছিলেন অনেক দেরিতে। তারপর নানা বিপর্যয়ে কিছু আর্থিক সংস্থান হলো। কেন্দ্রীয় সরকারের রিসার্চ বলে একটি সংস্থা ছিল, এখন উঠে গেছে, তাদের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও পাওয়া গেল। কয়েকজন গবেষককে তিনি কাজে নিয়োগ করতে পারলেন। আর সমস্ত লেখাগুলি জড়ো করে তার 3টি খণ্ড বেরোলো। এগুলোর লেখক মূলত দেবীপ্রসাদ, কিন্তু পরিশিষ্টে নানা বিষয়ে নানা বিশেষজ্ঞদের রচনা আছে। যেমন ভারতের লোহা এবং লোহার আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার ব্যবহার, এই নিয়ে লেখা আছে। ইতিহাসের ধারায় রণবীর চক্রবর্তীর লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানের যে নিজস্ব যুক্তিবিদ্যা, সে নিয়ে লেখা আছে মৃণালকান্তি গঙ্গোপাধ্যায়ের। প্রতিটি মৌলিক গবেষণার ফল। আর তার সঙ্গে দেবীপ্রসাদ নিজে তো লিখছেনই, দর্শনের সঙ্গে বিজ্ঞানের যে ওতপ্রোত সম্পর্ক, সেটিকে তিনি প্রতিষ্ঠা করলেন। পূর্বে যা ভেবেছিলেন নানা বিষয়ে, তার অনেক কিছু সংশোধন করলেন, এবং এই কাজে তিনি কোনোদিনই পশ্চাৎপদ ছিলেন না। নিজের ভুল নিজেই স্বীকার করে নিতেন, নিজেই শুধরে নিতেন। এর প্রথম 2টি খণ্ড আমাদের সবার কাছে একটা দীপশিখার মতো হয়ে আছে, যার থেকে আরও অনেক কটি দীপশিখা জ্বলতে পারে। কিন্তু শরীর স্বাস্থ্য ভালো ছিল না, নানা রকমের অসুবিধার মধ্যে দিন কাটছিল। ফলে সব মিলিয়ে এই কাজের যে পূর্ণ পরিণতি তা আর হলো না। 3য় খণ্ডটি বেরোলো তার মৃত্যুর পরে। এগুলো ঠিক উদ্যোগের অভাবে হয়েছে কথা বলা যায় না। পাণ্ডুলিপি অনেক আগেই দেওয়া ছিল, কিন্তু সরকারি সংস্থায় যেভাবে কাজ হয় সেইভাবে হয়েছে, ফলে বেরিয়েছে অনেক পরে। 93 সালে তার মৃত্যু, তার মধ্যে বছর কয়েক পরে। আর অন্যান্য রচনাগুলি যেগুলি বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়েছিল আছে, বিভিন্ন জায়গায় বক্তৃতা, স্মারক বক্তৃতা ইত্যাদি, সেগুলো এখনও সব সংকলন হয়নি। বাংলায় সৌভাগ্যবশত কাজটা অনেক দূরে এগিয়েছে। যতগুলো লেখা জোগাড় করা গেছে সবই ছাপা হয়েছে, এবং সেও দেখবেন এক একটি খণ্ড এক এক রকমের। একটা শুধু শিল্প সাহিত্য নিয়ে, একটায় দর্শন মনোবিদ্যা ইত্যাদি নিয়ে, আর একটা শুধু বিতর্ক নিয়ে। প্রত্যেকটি অগ্রন্থিত বিতর্ক, অগ্রন্থিত রচনা এই নামে বেরোয়। এর বাইরেও হয়তো আরও কিছু থাকা সম্ভব।
ইংরেজিতে তো আছেই, সেগুলো সংকলনের কাজ চলছে। দেবীপ্রসাদ আশ্চর্যের ব্যাপার দেখি, অন্য অনেক জিনিস খুব গুছিয়ে করতে পারতেন, কিন্তু নিজের লেখার ব্যাপারে একটা অদ্ভুত উদাসীনতা ছিল। ফলে অনেক পরে বেজাওয়াড়ার দেওয়া দুটি বক্তৃতা অন্ধ্রপ্রদেশে, সেখানকার এক দেবীপ্রসাদ অনুরাগীর কাছ থেকে উদ্ধার হলো, এবং হয়তো এরকম বক্তৃতার কপি দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের অন্যান্য জায়গা থেকেও পাওয়া যেতে পারে। রাজস্থানে পিলানিতে তিনি বক্তৃতা দিয়েছিলেন শূল্যসূত্র, বেদ এবং তার যজ্ঞকে কেন্দ্র করে যে জ্যামিতির উদ্ভব হয়েছিল, একেবারেই অনন্য ধরনের জ্যামিতি, যেখানে কোণ নেই, শুধু বাহু আছে। সে বক্তৃতাও তখন সেখানে খানিকটা প্রচার হয়েছিল, কিন্তু যেহেতু আলাদা বই হয়ে বেরোয়নি, সেগুলো জানার সুযোগ ছিল না। এখন সেগুলোও পাওয়া গেছে। এছাড়া তার দর্শন ও কারিগরি বিদ্যার ইতিহাসে একটি বড় অংশ আছে। সেন্ট পলস কলেজের অধ্যাপক ছিলেন সুবিনয় রায়, তিনি তার গাণিতিক অংশটা দেখেছিলেন, আর তার চতুষ্পার্শ্বের যে জগৎ, যেখানে সেই তত্ত্বটা পাওয়া যাবে, সে সম্পর্কে আলোচনা করেছিলেন অবশ্য দেবীপ্রসাদ নিজেই। সাধারণভাবে দেখা যায় যে যারা বিজ্ঞানের ইতিহাস লেখেন তারা একটু তত্ত্বকথায় বেশি ঝোঁক দেন, আর যারা কারিগরি বিদ্যার ইতিহাস লেখেন তারা মূলত হাতের কাজের উপর বেশি গুরুত্ব দেন। দেবীপ্রসাদ কোনোদিন এই দুয়ের মধ্যে কোনো জলচল তফাৎ করতেন না, এ দুয়ের মধ্যে কোনো চীনের পাঁচিল আছে এমন মনে করতেন না। কি করে তত্ত্ব জানা গেল এবং কি করে তার প্রয়োগ হলো, এর মধ্যে তিনি সর্বদাই আগে জোর দিতেন প্রয়োগে, প্রয়োগ থেকে তত্ত্ব এবং তত্ত্ব থেকে প্রয়োগ। এই দুয়ের মধ্যে আনাগোনা চলবে, যাতায়াত এবং সেই সঙ্গে দেওয়া নেওয়া, এটাই ছিল তার কাছে স্বাভাবিকভাবে সত্য। এখন যারা এইসব বিষয়ে চর্চা করেন, এক কথায় নাম হয় না বলে একটা বিরাট নাম দিতে হয়েছে, হিস্ট্রি অ্যান্ড ফিলসফি অফ সায়েন্স। এত বড় নাম বলা যায় না, সুতরাং HPS এই নামে বিষয়টি চলে। পশ্চিমবঙ্গে বা ধারে কাছে কোথাও তার কোনো বিশেষ গবেষণার নিদর্শন আমার জানা নেই, তবে দিল্লি অঞ্চলে এবং অন্যত্র এই HPS-এর চর্চা হয়, এবং এখানে মার্ক্সবাদী বলতে কিন্তু এখনো পর্যন্ত প্রধানত দেবীপ্রসাদী, বাকিরা হয় উত্তরাধুনিক অথবা আরও কিছু। এই জগতে দেবীপ্রসাদ যে বিজ্ঞানের ইতিহাস এবং সেই সঙ্গে দর্শনের বিজ্ঞানের একত্র ইতিহাস একটা আলাদা মডেল দিলেন, সেটা কিন্তু সবার কাছে খুব মনোপ্পুত লাগেনি, কিন্তু মার্ক্সবাদীদের কাছে সেটাই হচ্ছে ভবিষ্যৎ গবেষণার আদর্শ। এবার আলোচনাটা গুটিয়ে আনি। প্রথমে বলেছি দেবীপ্রসাদের কবি জীবনের কথা, তারপর কিশোর সাহিত্যিকের কথা, তারপর এসছে মার্কস, ফ্রয়েড ইত্যাদি নিয়ে খানিকটা ভুলভুলাইয়ায় ঘোরার কথা, এবং সব শেষে প্রথমত লোকায়ত, তারপর আরও ব্যাপকভাবে ভারতীয় দর্শন, বস্তুবাদী দৃষ্টিতে, মার্ক্সবাদী দৃষ্টিতে সেই দর্শনকে দেখা, আর সব শেষে বিজ্ঞান ও কারিগরি বিদ্যার ইতিহাস, একই সঙ্গে বিজ্ঞানের দর্শন। এই এতগুলো বিষয়ে তিনি দুহাতে লিখেছেন, বাংলায় কম, ইংরেজিতে বেশি, কিন্তু এই সমস্ত বিষয়টা সম্পর্কে খুব একটা যে সজাগ বা সচেতনতা আছে চতুর্দিকে, তা মনে হয় না। আমি আশা করব এই বহুকর্মা মানুষটিকে এবং তার কর্মধারাকে সকলে ঠিকমতো অনুধাবন করবেন, যার যেদিকে প্রবণতা তারা সেই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এলেন ভারতে, এই পর্যায়ে আজকে আমাদের আলোচনা দামোদর ধর্মানন্দ কোসম্বীকে নিয়ে। দামোদর ধর্মানন্দ কোসম্বী সব দিক থেকেই এক আশ্চর্য মানুষ। তার কাজের ক্ষেত্র এত বিস্তৃত, এবং সেটা শুধু মানবিক বিদ্যার ক্ষেত্রে নয়, একই সঙ্গে ফলিত গণিত আর বিজ্ঞানের অন্যান্য শাখা, বিশেষ করে সংখ্যায়ন, সেই সঙ্গে সংস্কৃত পাঠ সমালোচনা, ভারতীয় ইতিহাস এবং এর সঙ্গে সংযুক্ত নানা বিষয়ে তিনি দুহাতে লিখে গেছেন
লিখে গেছেন মূলত ইংরেজিতে। তার প্রধান কারণ মারাঠিতে লেখার তার কোনো সুযোগ হয়নি। তার ঠিক উল্টো দিকে তার বাবা ধর্মানন্দ কোসম্বী সারা জীবন শুধু মারাঠিতেই লিখেছিলেন, তার সঙ্গে ইংরেজি ভাষায় লেখার কোনো যোগ ছিল না। এই দুজন সম্পর্কে গোয়ার কসবেন অঞ্চলের লোকরা অত্যন্ত গর্বিত ছিলেন, পিতা ও পুত্র। তারা বলেছিলেন অর্জুনের সুযোগ্য পুত্র অভিমন্যু। কথাটা ভুল নয়, যদিও দুজনের কাজের ক্ষেত্র একেবারেই আলাদা। ধর্মানন্দ কোসম্বী মূলত কাজ করেছেন বৌদ্ধ ধর্ম ও দর্শন নিয়ে, আর এ ব্যাপারে তার শুধু পণ্ডিতের জিজ্ঞাসা ছিল না, একজন ধার্মিক মানুষ হিসেবেও বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করেছিলেন। কিন্তু শুধু বৌদ্ধ ধর্ম নয়, তার উদারতা ছিল বিশাল। জৈন ধর্ম সম্পর্কেও তার অগাধ শ্রদ্ধা ছিল, সে বিষয়েও তার জ্ঞান ছিল সমধিক। কোসম্বী অন্যদিকে কোনোদিন ধর্মের ধার ধারেননি। হয়তো কৈশোর থেকেই তার সঙ্গে কোনো ধর্ম প্রতিষ্ঠান বা ধর্ম মতের কোনো সম্পর্ক ছিল না, আর পরবর্তী জীবনে তো বটেই। আর এই জীবনটায় তিনি একই সঙ্গে গণিত চর্চা, বিজ্ঞান চর্চা, আর সেই সঙ্গে সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা, এই তিনটি কাজে সমানভাবে চালিয়ে গেছেন। যদিও তার বাহন মূলত ইংরেজি, অনুবাদ কিছু হয়েছে, কিন্তু খুব অল্প অংশেরই অনুবাদ পাওয়া যায়। তার একটিমাত্র বই, সেটারই অনুবাদ আছে ভারতের ইতিহাস বিষয় বাংলায়। ভারতের অন্যান্য ভাষায় বা মারাঠিতে আরও কিছু অনুবাদ আছে, কিন্তু সব মিলিয়ে কোসম্বী যত লিখেছেন অনুবাদে তার কিছুই প্রায় ধরা পড়েনি। এটা আমাদের দুর্বলতা, কিন্তু ভবিষ্যতে মানুষকে আরও সচেতন করতে গেলে আমাদের এই বইগুলি পড়তে হবে। ডি কোসম্বী এই নামটি দিয়ে সাধারণত বোঝানো হয় শুধু এই বিজ্ঞানী ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসম্বীকে। যদিও স্বদেশের ও বিদেশের বিভিন্ন গ্রন্থাগারে সেখানকার গ্রন্থাগারিকরা বাবা ও ছেলের বইয়ের নাম গুলিয়ে ফেলেন। এক ডি কোসম্বীর অধীনে তার বাবার বইগুলোও ঢুকে যায়, এবং এ শুধু আমাদের দেশের গ্রন্থাগারে নয়, মার্কিন গ্রন্থাগারেও একই ছবি। আসলে ডিও আছে, কোসম্বীও আছে, এই দেখে বোধহয় আর কোনো দ্বিতীয় লেখকের কথা তারা ভাবতে চান না। যদিও বিষয়বস্তু সম্পর্কে কিছুমাত্র ধারণা থাকলে তারা দুটিকে আলাদা করতে পারতেন। সে যাই হোক, কোসম্বী প্রথম কাজ করছিলেন গণিত নিয়ে, ফরাসিতেও লিখেছেন, রুশ ভাষাতেও তার পেপার বেরিয়েছে বিষয়ে। কিন্তু তার আলোচনার একটা ক্ষেত্র ছিল শুধু তত্ত্ব নয়, প্রয়োগ। প্রয়োগ কিসে? যে তিনি আলোচনা করছেন সংখ্যায়ন নিয়ে। তিনি দেখতে চাইছেন যে ধরনের উপপাদ্য তিনি তৈরি করলেন সেগুলোর বাস্তব প্রয়োগে কতটা পাওয়া যায়। তার জন্য তিনি বেছে নিলেন মুদ্রা তত্ত্ব বা নুমিসম্যাটিক্স চর্চাকে। বিভিন্ন সংগ্রহশালা থেকে প্রচুর মুদ্রা নিয়ে ওজন করে সেগুলির পারস্পরিক অনুপাত দেখে তিনি তার নিজের সূত্রগুলির বাস্তব প্রয়োগ দেখতে চাইলেন। কিছু লোক থাকেন খেতে খেতে যাদের খিদে বেড়ে যায়, কোসম্বীর ক্ষেত্রেও তাই হতো। তিনি প্রথমে চেয়েছিলেন শুধু গণিতের আনন্দে, তারপরে তার থেকে চলে গেলেন ইতিহাসে। মুদ্রার নামের ওপরে, মুদ্রার একটা পিঠে কখনো কখনো রাজার নামটা লেখা থাকে, আরও কখনো কখনো সালটাও লেখা থাকে। সেগুলি পড়ে সেগুলোকে কালানুক্রমে সাজানো, এটাই ছিল কোসম্বীর লক্ষ্য। এর জন্যই তিনি সংস্কৃত শিখতে শুরু করলেন। তখন তার বয়স 30। আর শিখতে শিখতে পুনার বিখ্যাত মহাভারত সম্পাদক বিষ্ণু সীতারাম সুখতাঙ্করের অনুরোধে বা তার পরামর্শে তিনি সংস্কৃত গবেষণার কাজে নজর দিলেন। ভর্তৃহরির সুভাষিত ত্রিশতি, অর্থাৎ সুভাষিত বা যে শ্লোকগুলি মানুষ মনে রাখে এমন শ্লোকের সংগ্রহ। কোসম্বী দেখলেন যদিও নামে ত্রিশতি 300, আসলে কিন্তু পাওয়া যায় তার অনেক বেশি শ্লোক। এগুলিকে বিচার করে কোনগুলি আসল, কোনগুলি ঝুটো, কোনগুলি মূলের অংশ, কোনগুলি পরবর্তী প্রক্ষেপ, এই আলোচনা করতেই তার সময় লেগে গেল প্রায় 3-4 বছর। কাজটা অর্ধেক করার পরে তার মনে হয়েছিল আর এগোনো ঠিক হবে না, কিন্তু আবার অর্ধেক শেষ করে ফেলে রাখাটাও কোনো কাজের কথা নয়। তাই ক্রমাগত চেষ্টা করে তিনি সেই
সুভাষিত সংস্করণ বার করলেন ভর্তৃহরির নামে, যেগুলি প্রচলিত। এই বইটি বেরোনোর পর কোসম্বী বলেছেন, আমি প্রায় ছাদ ফুঁড়ে ভারততত্ত্বের জগতে ঢুকে পড়লুম। কেউ আশা করেননি যে একজন গণিতের লোক, যিনি সারা জীবন সংস্কৃত চর্চা করেননি, তিনি এমন একটা বই, এমন একটা সম্পাদনার কাজ করতে পারেন এবং একক হাতে নিজের উদ্যোগে, আর্থিক সামর্থ্য নিজের যেটুকু ছিল তাছাড়া হয়তো আরও কিছু সাহায্য পেয়েছিলেন, কিন্তু সে কাজের তুলনায় কিছুই নয়। প্রকাশক নিয়েও সমস্যা ছিল, তার বাবা সেটা সমাধান করে দিয়েছিলেন। এইভাবে সুভাষিত ত্রিশতী বেরোলো, আর সেই সুভাষিত ত্রিশতী কোসম্বীকে এনে দিল ভারতবিদ্যার জগতে। ইতিহাস ব্যাপারটা কোসম্বীর কাছে প্রথম থেকেই আকর্ষণীয়, আর সেই কারণেই তিনি ধীরে ধীরে শুধু মুদ্রা ছেড়ে গোটা সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ধরে ভারতের ইতিহাসকে দেখতে চাইলেন। প্রথমত কোনো রাজকাহিনী তার আলোচনার মধ্যে আসে না। তিনি মূলত আনেন মার্ক্সবাদের যেটা মূল শিক্ষা, উৎপাদনের উপকরণ আর উৎপাদনের সম্পর্ক, এই দুয়ের ঘাতে এবং অভিঘাতে, প্রতিঘাতে কীভাবে ইতিহাসের গতি নির্ধারিত হয়। তার বইটিতে কোনো রাজকাহিনী পাওয়া যাবে না, পর্বভাগ নিশ্চয়ই করা আছে, কিন্তু সেটাও মার্ক্সীয় ধাঁচে। আর সেই পর্বভাগের ভেতর দিয়ে কোসম্বী একটাই জিনিস তুলে ধরেন, যে ভারতের ইতিহাস সম্পর্কে আরও অনেকের মতো মার্ক্সের ধারণাতেও ভুল ছিল এবং তার জন্য মার্ক্সকে তিনি রেয়াত করেননি। আবার সেই সঙ্গে বলেছেন যে মার্ক্সীয় পদ্ধতি বলতে আমি যা বুঝি, আমার বইটি কিন্তু সেই পদ্ধতিতেই লেখা। মার্ক্সবাদকে একটি প্রণালী হিসেবে না দেখে একটি পদ্ধতি হিসেবে দেখা এবং কার্যত সেটা প্রমাণ করে দেওয়া, এটি কোসম্বীর এক অসাধারণ কৃতিত্ব। এই কৃতিত্ব দিয়েই তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। পরবর্তীকালে কিউবার সরকারের অনুরোধে তিনি ভারত বিষয়ে আরেকটি বই লেখেন, কিন্তু কিউবা থেকে সেটি প্রকাশ করা যায়নি। তখন সেটি ভারত থেকেই প্রকাশের চেষ্টা হয়, তাতেও লাভ হয় না। শেষ পর্যন্ত তার বন্ধু ভারতবিদ এল ব্যাসামের সাহায্যে রাটলেজ অ্যান্ড কেগান পল প্রকাশন সংস্থা থেকে বইটি বেরোয়। সে বইটির নাম কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ইন হিস্টোরিক্যাল আউটলাইন। এই যে ইন হিস্টোরিক্যাল আউটলাইনটা জুড়ে দেওয়া, এটাই একটা দক্ষ করার বিষয়। তিনি নিছক রাজকাহিনী লিখবেন না, নিছক রাজনৈতিক ইতিহাস লিখবেন না, তিনি একই সঙ্গে সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস লিখছেন, এটা যেন বুঝিয়ে দেওয়া। এবং সেটা লেখা হচ্ছে একেবারেই কালানুক্রমে। তার জন্যই হিস্টোরিক্যাল আউটলাইন বা ঐতিহাসিক রূপরেখার কথা ওঠে। তাহলে প্রথমে গেল আমাদের তার সম্পাদনার কাজ, সংস্কৃত পাঠ সম্পাদনা। তারপরে এলো ভারতের ইতিহাস সম্পর্কে তার প্রথম বইটি 1956 সালে বেরিয়েছিল। আর তার মধ্যে তার ভারতবিদ্যা চর্চার আরও কয়েকটি দিক তিনি তুলে ধরলেন। এই একটা সম্পাদনা করেই লোকে হাল ছেড়ে দিতে পারে, কিন্তু কোসম্বীর মাথায় খেলল যে আরও কিছু বই রাহুল সংকীর্তায়ন এনেছেন তিব্বত থেকে। তার মধ্যে একটি শ্লোক সংগ্রহ আছে, সুভাষিত সংগ্রহ, ওই এক সুভাষিতর ধারাতেই ব্যাপারটা আসছে। সেটি সম্পাদনা করলে কেমন হয়। আগের ক্ষেত্রে সমস্যা ছিল অন্য, এত বেশি পুঁথি এবং এত বেশি পাঠ পাওয়া যাচ্ছে যে দিশেহারা হয়ে পড়তে হয়। এক্ষেত্রে সমস্যা হলো সুভাষিত রত্নকোষ বইটির ক্ষেত্রে বাংলারই কোনো মঠের ছিলেন বিহারে একজন বৌদ্ধ সন্ন্যাসী, তাঁর সম্পাদনা করা বা তাঁর সংকলন করা বই। আর সেই বইটিকে তিনি সম্পাদনা করতে নামলেন প্রায় শূন্য পুঁজি নিয়ে। অনেক কষ্টে আরও কিছু পুঁথি জোগাড় হলো। তিব্বতের যে পুঁথির ছবি তুলে এনেছিলেন রাহুল সংকীর্তায়ন, সেটা খুব একটা ভালো ফুটল না। ইতালীয় ভারতবিদ জিউসেপ্পে পেতুচ্চি তিনিও ফটো তুলেছিলেন, কিন্তু সর্বদাই যা হয়, যারা বিদ্বান হন তারা সবাই একই সঙ্গে কারুদক্ষ হন না। যে পরিস্থিতিতে তারা ফটোগুলি তুলেছিলেন, সেই পরিস্থিতিতে কখনোই কোনো দক্ষ ফটোগ্রাফারও হয়তো তেমন ফটো তুলতে পারবেন না। তো যাই হোক, সেগুলো কাজে না লাগলেও মাঝে মধ্যে কাজে লাগলো। আর কোসম্বীর তখন নেশা চেপে গেছে, সুতরাং কোনোভাবেই যেহেতু নেপাল থেকে একটি পুঁথি জোগাড় করা যাচ্ছে না, তিনি তখন ভারতের প্রধানমন্ত্রী
জওহরলাল নেহরুকে লিখলেন এই পুঁথিটি আমায় জোগাড় করে দেওয়া হোক। এটার ফল পাওয়া গেল। কোসম্বির যেটা চেষ্টা ছিল সেটি সফল হলো। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নেপালে ভারতীয় দূতাবাসে চিঠি গেল, তাঁরা উদ্ধার করে পুঁথির অনুলিপি পাঠালেন। এর ভিত্তিতে তৈরি হলো সুভাষিত রত্নকোষ। এটা কোসম্বির একার হাতের কাজ নয়, তাঁর বন্ধু, পুনার বন্ধু, এককালে দুজন একসঙ্গে একই কলেজে কাজ করেছিলেন, ফার্গুসন কলেজ। বাসুদেব বিশ্বনাথ গোখলে, কোসম্বির চেয়ে বয়সে একটু বড়, এই দুজনে মিলে সম্পাদনার কাজটি সারলেন। ভারতের বা সাধারণভাবে বলতে গেলে বিশ্বের যত ভারতবিদ আছেন তাদের সকলের সম্পর্কে কোসম্বি খুব শ্রদ্ধাবান ছিলেন না, মানে স্বভাবেই একটু রূঢ়ভাষী ছিলেন এবং সেটা গোপনও করতেন না। কিন্তু এই বন্ধুটি সম্পর্কে তার চিরকালেরই একটা মমতা ছিল, খুবই শ্রদ্ধা করতেন তার কৃতিকে। তিব্বতী, সংস্কৃত, পালি, প্রাকৃত এমন বহু ভাষায় জ্ঞান এবং একেবারেই অল্প বিদ্যা নয়, প্রতিটি বিষয় বহুবিদ্যা। ফলে কোসম্বি এবং গোখলের যুগ্মভাবে সম্পাদিত সুভাষিত রত্নকোষ কোসম্বির জীবনের দ্বিতীয় একটি পাঠ সম্পাদনার কীর্তি হয়ে রইল। আমাদের ভারতের বিখ্যাত যারা ভারতবিদ এবং পাঠ সম্মার্জনার কাজে যারা যুক্ত থেকেছেন, যেমন মহাভারতের প্রামাণিক সংস্করণের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক সুশীল কুমার দে, তিনি কোনো কাজকেই খুব সহজ মনে ভালোভাবে নিতেন না, সর্বদাই তার দোষ ত্রুটি দেখতে পেতেন। কিন্তু তিনিও খুব উচ্ছ্বসিতভাবে এই সংস্করণটির অগাধ প্রশংসা করেছিলেন, যদিও এখানে ওখানে কয়েকটি পরিবর্তনের প্রস্তাবনা ছিল। এই সব মিলিয়ে কোসম্বির কাজের মূল দিকগুলি আমরা ধরলাম। এবার প্রশ্ন হবে যে মার্ক্সবাদের সঙ্গে এই কাজগুলির কী সম্পর্ক। এটা উল্টোভাবে তুলেছিলেন ফরাসি ভারতবিদ প্রবীণ লুই রেনু। তিনি বইটির ভূমিকা পড়ে অবাক হয়ে বললেন, একটা সংস্কৃত কবিতার সংকলন, তার ভূমিকায় শ্রেণী সংগ্রাম ইত্যাদির কথা আসে কেন? স্বভাবতই তাদের কাছে ব্যাপারটা ছিল দুরকম। এক হচ্ছে সংস্কৃত পাঠ সমালোচনা মানে এক ধরনের একাডেমিক প্রয়াস, আর তার সঙ্গে তার সমাজ, সংসার, সেই সময়কার মানুষদের মনোভাব, কবিতায় তার প্রতিফলন, এসব নিয়ে আলোচনা এত গভীরে গিয়ে করার কোনো দরকার নেই। কোসম্বি ঠিক উল্টোটা মনে করতেন। তাই এই সুভাষিত রত্নকোষের ভূমিকা সেটি কিন্তু তার একার লেখা। সেখানে তিনি এই সমস্ত বিষয়টিকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে উপস্থিত করলেন। মুশকিল হচ্ছে কোসম্বির মতো লোকের উত্তরসাধক সর্বদা পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও ধরা যাক পুরাতত্ত্ব বা সংস্কৃত পাঠ সমালোচনার ক্ষেত্রে যদি বা পান, ইতিহাসের রচনায় এবং সংস্কৃত সাহিত্য সমালোচনায় মার্ক্সবাদের প্রয়োগ, এই কাজ করার মতো যোগ্য ব্যক্তি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কোসম্বি জন্মেছিলেন 1907-এ, মারা গেছেন 1966-তে। এই পর্বে 1950-এর দশকটা তো পুরোটাই, 1960-এর দশকের গোড়াটা যতদিন তিনি বেঁচে ছিলেন, তিনি একজন উজ্জ্বল এবং বিতর্কিত ব্যক্তিত্ব। আর সেইভাবেই তিনি হঠাৎই অত্যন্ত অল্প বয়সে মারা গেলেন। যেখানে যেখানে কাজ করেছেন কোথাওই কর্তৃপক্ষের সঙ্গে মতের মিল হয়নি। ফলে কোনো জায়গায় 2 বছর, কোনো জায়গায় 3 বছর, কোনো জায়গায় আরেকটু বেশি 12 বছর কাজ করেছেন। সবশেষে গিয়েছিলেন টাটা মূল তত্ত্ব সংশোধন মন্দির, অর্থাৎ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। সেখানে গোড়ার দিকে তাকে নিয়ে গিয়েছিলেন হোমি ভাবা। তার সঙ্গে সম্পর্কটা গোড়ায় ভালোই ছিল, কিন্তু পরে বেশ তিক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত কোসম্বি তাঁর চাকরির মেয়াদ শেষ হবার আগেই, অর্থাৎ 60 বছরে পৌঁছানোর আগেই, সেখানে অবশ্যই কোনোদিনই পাকা চাকরি হতো না, সর্বদাই কিছুদিন অন্তর অন্তর রিনিউ করা হতো। তিনি আর নবীকরণের দিকে গেলেন না, তিনি 55 বছর বয়সেই অবসর নিলেন। এবং অবসর নিয়ে কোসম্বি আরও 10 রকমের কাজে লেগে গেলেন। পুরাতত্ত্বের জগতে তিনি তো আগেই ঢুকে পড়েছিলেন, এবং ঢুকে পড়েছিলেন মানে নিজেই পুরাতাত্ত্বিক আবিষ্কারের দিকে নজর দিয়েছিলেন। হারানো লিপির উদ্ধার এবং পাঠ, কোথায় কোথায় ছোট ছোট পাথরের অস্ত্র, মাইক্রোলিথ পাওয়া যাবে, তা খুঁজে বেড়ানো, এটা নেশার মতো ছিল। আর সব শেষে তার ইচ্ছে হয়েছিল ভারতের বিভিন্ন জায়গায় কৃষক সংগ্রাম নিয়ে একটা গবেষণা করার।
বাংলায় তেভাগ আন্দোলন নিয়ে তার কাজ করার ইচ্ছে ছিল, সে বিষয়ে তিনি গোপাল হালদারকে চিঠি লিখেছিলেন, কিন্তু ব্যাপারটা এগোয়নি। তার আগেই কোসম্বী মারা গেলেন। অকাল মৃত্যু এবং অনেকটা আকস্মিকও বটে। এই সব মিলিয়ে কোসম্বী এমন একজন লোক যাকে হয়তো আপামর জনসাধারণের পক্ষে বোঝা সম্ভব নয়। তার কাজ আপামর জনসাধারণের জন্য সরাসরি নয়, তার কাজকে ধরে আরেকটু সরল করে পরিবেশন করার কাজ আমাদের পরবর্তী প্রজন্মর লোকদের নিতে হবে। এবং সেই কাজের আরেকটা দিক থাকবে, তিনি যেভাবে একটা সর্বভারতীয় দৃষ্টিতে ভারতীয় ইতিহাসের উপর নতুন করে আলো ফেলেছেন, তেমনি আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রেও কিভাবে সেই কাজ করা যায় তার সন্ধান করা। কোসম্বীর মৃত্যুর পরে অনেক দিনই কিন্তু কোসম্বী নিয়ে কিছু নাড়াচাড়া হয়নি। তার বহু পরে 1990-এর দশক থেকে কিছু কিছু রচনা সংকলন বেরোতে শুরু করলো, মূলত পুনে, বোম্বে এইসব জায়গা থেকে। এবং তারপরে আমাদের এখানকার পুরাতত্ত্ববিদ ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে উদ্যোগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে তার রচনা সংগ্রহ, অর্থাৎ মূল বইগুলি বাদ দিয়ে ভারততত্ত্ব বিষয়ক যাবতীয় প্রবন্ধ সংগ্রহ বেরিয়েছে। এখন লেখা খুঁজে বার করা বা প্রাপ্য অপ্রাপ্য নিয়ে সমস্যা নেই, এখন সমস্যা হলো কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। কোসম্বীর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অনেকেই পরবর্তীকালে আর পুরাতত্ত্বর জগতে বা পাঠ সমালোচনার জগতে বা সংস্কৃত সাহিত্য গবেষণার জগতে তাঁর ধারা নিয়ে কাজ করেননি। ফলে সম্পূর্ণ শুকনো একটা ধারা, কিন্তু সেটাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা, এটাই আমাদের কাজ। মার্ক্সবাদকে কী করে সৃষ্টিশীল প্রয়োগ করতে হয় কোসম্বী সেটাই শিখিয়েছেন। এই শিক্ষা বড় কম জিনিস নয়। রাহুল সাংকৃত্যায়ন বাংলায় আমরা এরকমই উচ্চারণ করে থাকি, যদিও তিনি লিখতেন এবং সংস্কৃত বইপত্রে সর্বদাই সেটি রাহুল সাংকৃত্যায়ন। বিদেশি লোকরাও রাহুল সাংকৃত্যায়নই বলে থাকে। হিন্দিতে অবশ্য বাংলার মতোই রাহুল সাংকৃত্যায়ন উচ্চারণ হয়। ইনি অবশ্য সব দিক থেকেই আমাদের পরিচিত লোক, কারণ বাংলায় রাহুলের অনেক বই অনুবাদ হয়েছে, আর তাকে মূলত চেনা হয়েছে তাঁর ভোলগা থেকে গঙ্গা এই বইটির সুবাদে। ভারতের ইতিহাসের কয়েকটি মূল জায়গা ধরে সেই সময়কার কিছু চরিত্র এবং ঘটনাকে নিয়ে বইটি লেখা, অত্যন্ত সুখপাঠ্য বই। রাহুল সেদিক থেকে পরিচিত লোক, বাঙালির তো বটেই। অন্যত্র রাহুলের হিন্দি রচনার প্রভূত অনুবাদ হয়েছে। উত্তর এবং দক্ষিণ ভারতের বহু অঞ্চলে তার বইয়ের অনুবাদ পাওয়া যায়, এখনও নতুন নতুন অনুবাদও বেরোচ্ছে। আর সেই কারণেই রাহুলকে নিয়ে কিছু বলা বাঙালির কাছে মনে হতে পারে একই কথা বলবো, কিন্তু ঘটনা তা নয়। মার্কস এলেন ভারতে এই বক্তৃতামালার শেষ অংশ হচ্ছে রাহুল সাংকৃত্যায়ন। তাঁর জন্ম 1893-এ, মারা যান 1963-তে। বয়সে অনেকের চেয়ে বড় হলেও মার্ক্সবাদের সঙ্গে তার পরিচয় হয়েছে অনেক দেরিতে, কারণ তার জীবন ছিল ঘটনাবহুল। ক্রমাগত পাল্টেছেন নিজের মতামত। প্রথমে ছিলেন সাধারণভাবে বাঙালি নয়, ভারতীয়, বা বিশেষ করে উত্তরপ্রদেশের আজমগড় অঞ্চলের লোক হলে যা হয়, সাধারণ হিন্দু পরিবারের লোক। তিনি পরে যোগ দিয়েছিলেন বৈষ্ণবদের একটি আখড়ায়, এবং সেখানে আখড়ার প্রধান হওয়ারও কথা হয়েছিল। কিন্তু আর্য সমাজের সংস্পর্শে এসে তার মনটা ঘুরে যায়, তিনি আর্য সমাজী হয়ে পড়েন। আর সব শেষে আর্য সমাজের পালা চুকিয়ে তিনি যোগ দেন বৌদ্ধ সংঘে, আর সেইভাবে তার উপসম্পদাও হয়, অর্থাৎ দীক্ষাও হয়। তিনি বৌদ্ধ হয়ে তার নাম রামদার দাস সাধু থেকে হয়ে গেলেন
রাহুল সংকীর্তায়ন। পরবর্তীকালে তার বিকাশ হয়েছে অন্যদিকে, বুদ্ধ থেকে তিনি চলে এসেছেন মার্কসে, আর সেই বিকাশের পরে তার আর কোনো নতুন ধারা দেখা যায়নি। অর্থাৎ অনেক কটি দিক পেরিয়ে, অনেক কটি বিশ্বাস পেরিয়ে তিনি স্থিত হয়েছেন মার্কসবাদে। এই প্রত্যেকটি স্তরেই কিন্তু আগের স্তরের সঙ্গে একটা যোগাযোগ ছিল। মানে হেগেল যাকে বলতেন সাবলেশন, আমরা বাংলায় বলতে পারি পরিশেষ। একটি জীবনধারা শেষ হয়ে যখন আরেকটি জীবনধারা শুরু হয়, আগের কিছু প্রভাব পড়ে থাকে। ফলে বৈষ্ণব থেকে যখন আর্য সমাজী হন, তখনও খানিকটা হয়তো বৈষ্ণবের ভাব ছিল। আর্য সমাজী হয়ে তিনি জাতপাত বর্জন শিখলেন, সেখান থেকে তার বৌদ্ধ হওয়ার কাজ সহজ হলো। আর বৌদ্ধ হওয়ার পরে তিনি শিখলেন মার্কসের চিন্তাধারা, আর সেই চিন্তাধারায় এসে তিনি বুদ্ধকে বর্জন করে নয়, তার সঙ্গে যোগ করে মার্কসের একজন চেলা হলেন। কিন্তু তিনি বারবার পরেও বলতেন, তার জন্য আমি বুদ্ধের চেলা হওয়ার অধিকার ছাড়িনি। এইভাবে একটি মানুষ যখন নিজের চিন্তাভাবনাকে ক্রমাগত পাল্টে চলেন এবং তার ভেতর দিয়ে নতুন চিন্তায় নিজে অভ্যস্ত হন, অন্যকে অভ্যস্ত করেন, তার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর রাহুল সংকীর্তায়নের প্রধান কাজই হলো মার্কসবাদকে জনসমাজে আরও ব্যাপকভাবে, সহজবোধ্যভাবে পরিবেশন করা। তার একটি বিরাট বই আছে, দর্শন দিগদর্শন, বাংলাতেও তার অনুবাদ পাওয়া যাচ্ছে, সবটা বোধহয় এখনও হয়নি। যাই হোক, এই বইটায় তিনি প্রায় একটা বিশ্ব ইতিহাসের দর্শনের ধারাকে দেখিয়েছিলেন। এবং এই সময় জেলে বসে, তখন তিনি প্রথমত কৃষক আন্দোলনে এবং তারপর অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছেন। তারও পরে অনেক সময় স্বাধীনতা আন্দোলন এবং কৃষক আন্দোলন একত্রে তার জীবনে একটা বড় জায়গা নিয়েছে। এই স্তরেই তিনি বৌদ্ধ দর্শন বলে একটি বই লেখেন, যেটি কার্যত দর্শন দিগদর্শনের একটি অংশ। রাশিয়ায় থাকতে তিনি ধর্মকীর্তির রচনাকে প্রথম অধ্যয়ন করেছিলেন। সে রচনা উদ্ধার হয়েছিল তিব্বত থেকে। বার কয়েক তিব্বত গিয়ে তিনি অনেক কটি পুঁথি সেখান থেকে নিয়ে আসেন খচ্চরের পিঠে করে। তার সবটার যে সর্বদা পাঠোদ্ধার করা গেছে তা নয়, এখনও বোধহয় কিছু পড়ে আছে। কিন্তু নিজে যেটুকু করতে পেরেছিলেন তার মধ্যে প্রধান কাজ হচ্ছে ধর্মকীর্তি। ধর্মকীর্তির প্রমাণবার্তিকের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা গ্রন্থটি। এই ব্যাখ্যা গ্রন্থটির সম্পাদনার ভেতর দিয়েই রাহুল কিন্তু বিশ্বের বিদ্বৎ সমাজে সবচেয়ে বড় বৌদ্ধ বিশেষজ্ঞ রূপে পরিচিত হন। রাহুল লিখতেন দুহাতে এবং সর্বদাই হিন্দিতে। তিনি মনে করতেন বহু বিষয় না লিখলে হিন্দি ভাষা সমৃদ্ধ হবে না। বিখ্যাত ঐতিহাসিক আর.এস. শর্মা, রামশরণ শর্মা, তিনি বলেছেন রাহুল যদি ইংরেজিতে লিখতেন তাহলে তার পরিচিতি বিদ্বৎ সমাজে হয়তো আরও বেশি হতো। কিন্তু তার প্রধান কাজটাই ছিল দেশের মানুষের কাছে, আর সেই ভেবেই তিনি তার বইগুলি হিন্দিতে লিখেছিলেন। বিশাল রচনাবলী, এখনও তার সম্পূর্ণ রচনাবলী বোধহয় বেরোয়নি, কিন্তু লিখেছিলেন দুহাতে, অনুবাদ করেছিলেনও প্রচুর। এই দিকটিও সমান কৃতিত্বের দাবি করে। তিনি অনুবাদ করেছেন সংস্কৃত থেকে, সংস্কৃত কাব্যধারা। তিনি অনুবাদ করেছেন বৌদ্ধ রচনাদি থেকে। দুটি প্রধান বই, দীঘনিকায় এবং মজ্জিম নিকায়, এই দুটি বইকেই তিনি হিন্দিতে রূপান্তরিত করেন। আর এছাড়া আর একটা অদ্ভুত কাজ করেছিলেন। যখন সিংহলে যান, তখনকার সিংহল, এখনকার শ্রীলঙ্কা, তিনি এক পণ্ডিতের কাছে চীনে ভাষা শিখতে শুরু করেন। আর সেই পণ্ডিতকে তিনি শেখাতেন সংস্কৃত। সেই চীনে ভাষা শেখার ফল হিসেবে মহাপরিনির্বাণ সত্য, দীঘনিকায়েরই অন্তর্গত, সেটিকে তিনি চীনা রূপ থেকে সংস্কৃতে পুনরুদ্ধার করেন। এই কাজটি সবচেয়ে কম পরিচিত, কিন্তু রাহুলের ব্যাপকতম বিদ্যাচর্চার অন্যতম নিদর্শন। বইটি এখন আর পাওয়াও যায় না, কিন্তু এসব বই সর্বদাই পুনর্মুদ্রিত হওয়া দরকার। অনুবাদের কাজ আর তার সঙ্গে মৌলিক রচনা, মার্ক্সবাদের সঙ্গে যাতে ব্যাপক জনসাধারণের পরিচয় হয়, তার জন্য তিনি বই লিখেছিলেন বৈজ্ঞানিক ভৌতিকবাদ। বৈজ্ঞানিক ভৌতিকবাদ নামটা একই সঙ্গে বস্তুবাদ এবং বৈজ্ঞানিক সমাজবাদ দুটোকে মিলিয়ে তৈরি করা, যদিও এর মূল বিষয় দর্শন।
সমাজের বিষয়ে তিনি মানব সমাজ বলে একটি বই লেখেন। সেখানেও ব্যাপক পরিবর্তনের ধারায় যা যা রূপ দেখা গেছে মার্ক্সবাদ সম্মতভাবে তিনি তার রেখাটি এঁকে দেন। ফলে দর্শন এবং সমাজ এই দুটি বিষয়ে তার সচেতনতা আমরণ বজায় ছিল। তিনি যখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন 1940-এর দশকে, তখন তার নাম একজন লেখক হিসেবে সর্বভারতে পরিব্যাপ্ত। কিন্তু সেই পরিচয়কে তিনি একমাত্র পরিচয় বলে না ধরে ট্রেড ইউনিয়ন, কিষাণ সভা এগুলির আন্দোলনেও সমানভাবে অংশগ্রহণ করেছিলেন। মুসৌরিতে থাকতে, দেশে যখন বিহারে বা উত্তরপ্রদেশে থেকেছেন সেখানেও। অর্থাৎ কর্ম এবং জ্ঞান দুটিকে মিলিয়ে চলা তার জীবনের অন্যতম একটি ব্রত ছিল। ভারতের বাইরে নেপালেও তিনি নিয়মিত যাতায়াত করেছেন, সিংহলে থেকেছেন অনেক দিন, এবং সর্বস্তরেই তার বিদ্যাচর্চার কাজ অব্যাহত ছিল। তিব্বতে গিয়েছিলেন মূলত পুঁথিরই সন্ধানে, আর সে কাজে তার সাফল্য প্রশ্নাতীত। এরকম একজন জ্ঞান ভিক্ষু এবং তার সঙ্গে কর্মে আর তার প্ররোচনায় সমান অগ্রসর। তিনি সাধারণভাবে লোকের সঙ্গে কথা বলতেন হিন্দিতে, অথবা যারা হিন্দি বোঝেন না তাদের জন্য সংস্কৃতয়। এবং যে সংস্কৃতই তিনি বলতেন তা হচ্ছে অত্যন্ত সহজবোধ্য সংস্কৃত। বড় বড় সমাসের ঘটা নেই, কোনোভাবেই বাক্যকে বিরাট বড় করতে দিতেন না। আর যে কোনো শিক্ষার্থী খুব অল্প বয়সী থাকলেও তার ভাষা পড়ে এবং শুনে বুঝতে পারত। তিনি যখন পড়াতেন তখনও তিনি এই পদ্ধতিতেই পড়াতেন, পালিতে বা সংস্কৃতয়, আর তারপর যদি হিন্দি বিদ্যার্থী থাকে তাকে হিন্দিতে। পড়তে পারতেন নিজে অনেক কটি ভাষা, ঠিক সংখ্যা করে বলা যাবে না, তবে 1 ডজনের বেশি নিঃসন্দেহে। বাংলাও পড়তে পারতেন। চর্যাপদের যে সংস্করণ হরপ্রসাদ শাস্ত্রী বার করেছিলেন এবং যেটি নিয়ে আরও অনেকে তখন লিখতেন, সে বিষয়ে তার মতভেদ ছিল। পুরো চর্যাপদকেই বাংলা রচনা বলে দাবি করায় তিনি বিশ্বাস করতেন না, এবং যথেষ্ট দৃষ্টান্ত দিয়েই তিনি দেখিয়েছিলেন যে এর ভাষা শুধু বাংলা নয়, হিন্দি, মৈথিল, নেপালি, এমনকি অন্য উত্তর ভারতীয় ভাষারও বীজ এই চর্যাপদের ভাষায় পাওয়া যায়। এবং এ বিষয়ে তার রচনাদি একই সঙ্গে হিন্দিতে এবং ইংরেজি বা ফরাসি অনুবাদে পাওয়া যাচ্ছে। এককালে তিনি গঙ্গা বলে একটি পত্রিকা এলাহাবাদ থেকে বেরোতো, 84 জন সিদ্ধকে নিয়ে যে একটি বই আছে, 84 সিদ্ধের কাহিনী, 84টি সিদ্ধ প্রবৃত্তি, সেটির একটি ব্যাখ্যামূলক আলোচনা, তার বিষয়বস্তুর আলোচনা লিখেছিলেন। সেটি ওই গঙ্গা পত্রিকায় হিন্দিতে বেরিয়েছিল। তার থেকে ইংরেজি অনুবাদ হয়, আর সেই ইংরেজি অনুবাদ থেকে ফরাসি অনুবাদ করেন মাদাম সিলভা লেভি। সিলভা লেভি ছিলেন বিখ্যাত ভারততত্ত্ববিদ, তার স্ত্রী এবং আরও একজন। এই দুজনের পরা ওই ফরাসি অনুবাদ ফ্রান্সের প্রাচ্যবিদ্যা চর্চার প্রধান কেন্দ্রে তাদের পত্রিকা জোর্নাল আসিয়াটিক ছাপা হয়েছিল। অর্থাৎ রাহুলের কাজের অন্তর্নিহিত মূল্যই ছিল অসাধারণ। আর শুধু একটি লেখা নয়, আরও অনেক লেখার ক্ষেত্রেই রাহুল ভাষাতত্ত্ব, দর্শন জিজ্ঞাসা আর সেই সঙ্গে সমাজ ও সংসার সম্পর্কে তার জ্ঞান অদ্ভুতভাবে প্রকাশ করে গেছেন সহজ সরল ভাষায়। রাহুলের মূল কৃতিত্ব কিন্তু দর্শনকে বা এমনকি মার্ক্সীয় দর্শনকে জনসমক্ষে একটি সহজবোধ্য রূপে হাজির করা নয়। তিনি বরং যেটা করেছিলেন সেটা একটা বড় কাজ, যদিও সেদিকটি কেউ নজর করে না। আমরা বাঙালিরা সাধারণভাবে জয়দেবের দশাবতার স্তোত্র পড়েই অভ্যস্ত, এবং সেই দশাবতার স্তোত্রে দেখা যাবে বুদ্ধকে স্বীকার করা হয়েছে কিন্তু নিতান্তই একজন অহিংসার উপাসক বলে, যিনি যজ্ঞে পশু বলির নিন্দা করেন, তাতে তার হৃদয়ে আঘাত পায়। তার জন্যই বুদ্ধর রূপ ধরে নাকি বিষ্ণু নিজে আবির্ভূত হয়েছিলেন। এর সঙ্গে অন্য অবতারদের মেলানো খুব শক্ত, কারণ অন্য অবতাররা কেউ হিংসার বিরুদ্ধে নন, বরং হিংসারই সত্যিকারের প্রতীক। পরশুরামের কথা ভাবুন, যিনি নাকি পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। বা ভাবুন শেষ অবতার কল্কি,
যিনি হাতে তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চড়ে আসবেন। বুদ্ধর অবস্থান কল্কির ঠিক ওপরেই। তো একই সঙ্গে হিংসা ও অহিংসা মিলিয়ে এক দশাবতার স্তোত্র তৈরি হয়। শঙ্করাচার্যের নামেও একটি দশাবতার স্তোত্র আছে, সেটি আরও অদ্ভুত। সেখানে বুদ্ধকে হাজির করা হয়েছে যোগী রূপে, অর্থাৎ একজন যোগী রূপেই বুদ্ধকে বিষ্ণুর অবতার বলে ধরা হবে। রাহুল যে বুদ্ধকে হাজির করলেন ভগবান বুদ্ধ নাম দিয়ে, সে বুদ্ধ কিন্তু একজন প্রধান চিন্তানায়ক, যিনি সমাজ সংসারের দুঃখকে ঘটাতে চেয়েছেন এবং তার জন্য রাষ্ট্রর দায়িত্ব কী সে বিষয়েও তার নির্দিষ্ট মতামত জানিয়েছেন। রাহুল সংকীর্তনের এই কাজটি সবচেয়ে কম গুরুত্ব পায়, কারণ এই রচনাগুলি লোকে পড়ে কম। অথচ বুদ্ধর কৃতিত্ব বলতে গিয়ে আরেকজন প্রবীণ মার্ক্সবাদী দামোদর ধর্মানন্দ কুসুম্বী এই যে চতুর আর্য সত্য সেই দিকটির ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ বুদ্ধর আবেগঘন দিকটি নয়, বুদ্ধিদীপ্ত দিকটিকেই তিনি তুলে ধরেছিলেন। যে আদিম সমাজ থেকে খুব বেশি হলে একটা নীতির ধারণা হয় নিরোধ, কিন্তু নিরোধ সেটা আর অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার। হেগেলের আগে কেউ সেটি লেখেননি। কিন্তু নিরোধের ধারণাকে কীভাবে সত্যের একটি স্তর হিসেবে চিহ্নিত করা যায় সেটি বুদ্ধ তার উপদেশনার ভেতর দিয়ে দেখিয়েছিলেন। এখান থেকেই এসছে প্রথম কার্যকারণ সম্পর্ক সূচনা। জগৎ আছে এটাকে ধরে নেওয়া হচ্ছে এবং সেটার প্রধান মূল হচ্ছে দুঃখ। দুঃখ আছে, দুঃখর উদয় আছে, সমুদয় কথাটা ব্যবহার করেন ওরা হেতু অর্থে। দুঃখর শুধু আছে তাই নয়, তার নিরসনেরও উপায় আছে, যেটাকে বলা হচ্ছে নিরোধ। আর সেই দুঃখ নিরোধের পথ আছে। এই চারটি আর্য সত্য। এ হচ্ছে একটা চূড়ান্ত প্রগতিশীল চিন্তা, যার ভেতর দিয়ে আবার ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বতত্ত্বের মূল ভাবটিও প্রকাশ পায়। যে রাষ্ট্রচিন্তা বুদ্ধর লেখায় পাওয়া যায়, মানে রচনায় বলা উচিত, কারণ সবই মুখের উপদেশ, সেখানেও আমরা দেখি বুদ্ধ একটি আদর্শ সমাজের কল্পনা করছেন, রাষ্ট্র যেখানে অনেক কটি পূর্তকর্ম করে এবং জনসাধারণের জীবনে স্বস্তি আনে। পরবর্তীকালে অশোক সেই আদর্শকেই বাস্তবে রূপায়িত করতে চেষ্টা করেছিলেন। তার জন্যেই ডি.ডি. কোসম্বী বুদ্ধ এবং অশোকের মিলিত কাজকে ইতিহাসের বিচারে অশেষ গুরুত্ব দেন। কিন্তু বুদ্ধর এই যে বুদ্ধিদীপ্ত দিক, সেটিকে রাহুলই প্রথম হাজির করেন অত্যন্ত সঠিকভাবে এবং কার্যকরভাবে। রাহুলের লেখায় কার্যকারণ সম্পর্কর ইঙ্গিত হিসেবে আসে এই চতুর আর্য সত্যর কথা, যার একটি প্রধান দিক হচ্ছে প্রতীত্য সমুৎপাদন। ঠিক মুখে বলে অল্প কথায় এগুলো বোঝানো সম্ভব নয়, কিন্তু বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি হচ্ছে যেগুলি, তার একটি হচ্ছে এই প্রতীত্য সমুৎপাদ, কার্যকারণ সম্পর্কের একটি সূত্র। তার সঙ্গে আছে চারটি আর্য সত্য, তার সঙ্গে আছে অষ্টাঙ্গিক মার্গ, ইংরেজিতে বেশ ভালো অনুবাদ করা হয়েছে দ্য এইট ফোল্ড ওয়ে। আর ঈশ্বরকে বাদ দিয়ে একটি নতুন নীতিশাস্ত্র, যে নীতিশাস্ত্রে ঈশ্বর ছাড়াও উচিত অনুচিতের কথা বলা থাকে। ধম্মপদ বইটি হচ্ছে তার প্রধান গ্রন্থ এবং সেটিও রাহুল অনুবাদ করেছিলেন পালি থেকে এবং হয়তো আরও সংস্কৃত রূপগুলোতে দেখেই হিন্দিতে। এই বিরাট মাপের মানুষটিকে ভারতীয়রা এখনও শুধু গল্পকার বা ঔপন্যাসিক বলে জানেন, এটা খুবই বেদনার। রাহুলের প্রধান পরিচয় হওয়া উচিত বরং বৌদ্ধ দর্শনের ব্যাখ্যাকার, আর সেই সঙ্গে মার্ক্সবাদের অন্যতম প্রচারক বলে। হিন্দিভাষী অঞ্চলে তো বটেই, সারা ভারতেই তার বইয়ের অনুবাদ সে কারণে মার্ক্সবাদের সম্পর্কে মানুষকে জানতে সাহায্য করেছে, আগ্রহী করেছে। খুবই দুঃখর বিষয়, জীবনের শেষ দিকে রাহুল স্মৃতিশক্তি হারিয়েছিলেন এবং শেষ 2 বছর বেশ কষ্টেই কেটেছিল তার। সোভিয়েত যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসা করেও কোনো লাভ হয়নি।
তবে দেশের মাটিতেই তিনি মারা যান। এখনও দার্জিলিংয়ে তার নামে একটি স্তূপ আছে। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na na